আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে আরও একটা লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা বায়োলজি অ্যাডমিশনের পঞ্চম ক্লাস নিয়ে লাইভে হাজির হয়েছি। তো তোমরা সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আমরা যারা লাইভটা দেখতেছি, তোমরা যারা লাইভে আসো তারা প্রত্যেকেই এই লাইভটা নিজেদের প্রোফাইল বলো বা বিভিন্ন মেসেঞ্জার চ্যাটিং গ্রুপে বলো, ওখানে সবাই মেনশন করে দিই। আমরা সবাইকে লাইভে আমন্ত্রণ জানাই এবং আমাদের লাইভের কমেন্ট বক্সে সবাই আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। প্রত্যেকেই যতজন লাইভে দেখতেছো সবাই প্রথমে দুইটা কাজ করবা। লাইভটা প্রথমেই শেয়ার করে দাও, তারপর নিজেদের ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও। আজকে আমরা বায়োলজি অ্যাডমিশন ফ্রি কোর্স যেটা আমরা চালু করছি, তোমরা জানো ইতিমধ্যে আমি 4টা লেকচার তোমাদেরকে দিয়ে দিছি। 4টা লেকচারের মধ্যে আমরা কোষ বিভাজন ইতিমধ্যে শেষ করে ফেলছি। আজকে পঞ্চম লেকচারে এসে নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টারটা শেষ হবে। এবং মনে রাখবা আগামীকাল আবৃতবীজি পরীক্ষা হবে। আবৃতবীজি এবং নগ্নবীজির উপর। তোমরা জানো যারা পরীক্ষা দাও না তারা এই গ্রুপের পোস্ট দেখবা ভালো করে। আমরা কোষ বিভাজনের উপর একটা পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষায় প্রায় 1000 জন বা 700 এরকম পরীক্ষা দিছিলা, তোমরা অংশগ্রহণ করছিলা। আমি চাই তোমরা আরও অনেকেই পরীক্ষা দাও, শুধু 500 জন কেন, শুধু 1000 জন কেন, তোমরা অনেকজন পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এবং অনেকজন এই লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করো। বিকজ এগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য অনেক কি হবে, হেল্পফুল হবে। আগামীকাল তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার জন্য আমরা একটা টাইম দিব, যে টাইমে গুগল ফর্ম, অবশ্যই কি ফর্মে হবে, গুগল ফর্ম লিঙ্ক দেওয়া হবে। গুগল ফর্ম লিঙ্ক দেওয়া হবে, সেটা হচ্ছে আবার আগের মতো বিকাল 4:30। বিকাল 4:30 আগামীকাল পরীক্ষা হবে। কিসের উপর? নগ্নবীজি ও আবৃতবীজির উপর। কিসের উপর? নগ্নবীজি ও আবৃতবীজির উপর। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, লাইভটা শেয়ার করি। প্রত্যেকে যারা লাইভটা দেখতেছ সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, লাইভটা শেয়ার করে দিই। এবং তোমরা আমাকে বলো, সবাই করতে থাকো এবং তোমরা আমাকে বলো ভাইয়ার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং লাইভ ক্লাসটা ক্লিয়ার কিনা। তোমরা এই দুইটা জিনিস আমাকে কমেন্টে এনশিওর করো যে লাইভটা ক্লিয়ার কিনা এবং আমার কথাগুলা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সবাই বলো যে লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আগামীকাল কি পরীক্ষা হবে শেয়ার এবং মেনশন চালু রাখো। আগামীকাল পরীক্ষা হবে গুগল ফর্ম বিকাল 4:30। টপিক কি? নগ্নবীজি আবৃতবীজির উপর। যে 2টা লেকচার ইতিমধ্যে আমি নিয়ে ফেলছি এবং আজকে ফাইনাল লেকচার নিব। এই লেকচারের মাধ্যমে আবৃতবীজি শেষ হয়ে যাবে, নগ্নবীজি আবৃতবীজি শেষ হয়ে যাবে এবং তোমরা আগামীকালই পরীক্ষাটা দিতে পারবে। সেটা হচ্ছে বিকাল 4:30 পরীক্ষা হবে ইউনিভার্সিটির এক্সাম অনুযায়ী এবং মেডিকেলের এক্সাম অনুযায়ী। মেডিকেলে যেরকম বায়োলজি আসে প্রশ্ন আসে ওভাবে ইউনিভার্সিটিতে যেরকম বায়োলজি প্রশ্ন আসে সেভাবে প্রায় সেম বলতে গেলে। মেডিকেল বলো বা বিভিন্ন ইউনিভার্সিটি বলে এগুলোতে প্রায় কিন্তু সিমিলার টাইপসের কোশ্চেন হয়, জাস্ট একটু ডিফারেন্স থাকে। ঠিক আছে, সো ওভাবে এই প্রশ্নটা করা হবে। সো তোমরা তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, লাইভটা শেয়ার করতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। লাইভটা শেয়ার করতে থাকো, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। লাইভটা শেয়ার করতে থাকো, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের টপিক হচ্ছে গুপ্তবীজি
গুপ্তবীজি বা আবৃতবীজি বা আবৃতবীজি বা ইংরেজিতে বলে অ্যাঞ্জিওস্পার্ম। আজকের টপিকটা হচ্ছে গুপ্তবীজি বা আবৃতবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। তোমরা কি জানো যে আবৃতবীজি মানে বুঝাতে যাচ্ছে বীজি মানে এর বীজ আছে, আর আবৃত মানে তো আবৃত। তাহলে আবৃত বীজিটা মানে বুঝাচ্ছে ওই সকল গাছের যে বীজগুলো আছে ওই গাছের বীজগুলো আবৃত থাকে। ওই সকল গাছের বীজগুলো কি থাকে ভাইয়া? আবৃত। যেরকম আমরা নগ্ন বীজিতে দেখছিলাম বীজগুলো নগ্ন ছিল, নেকেড ছিল, কিন্তু এই ক্ষেত্রে বীজগুলো আবৃত থাকবে। কি থাকবে ভাইয়া? আবৃত। এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে আবৃত থাকবে? এরকম একটা প্রশ্ন থেকে যায় ভাইয়া, কি দিয়ে আবৃত থাকবে? তোমরা যদি আমার ক্লাস নাম্বার নগ্ন বীজ আবৃত ক্লাস নাম্বার 1 যদি করে থাকো তাহলে ইতিমধ্যে বুঝে গেছো। সেটা হচ্ছে তোমরা জানো এই বীজটা মূলত ফল দিয়ে আবৃত থাকে, ফল দ্বারা আবৃত থাকে। এই বীজটা মূলত কি দ্বারা আবৃত? ফল দ্বারা। কেন? কারণ তোমরা জানো বীজটা হয় মূলত ডিম্বক থেকে। আমি এভাবে দেখাচ্ছি, আরো চিহ্নটা এভাবে দিলেই ভালো। বীজটা নর্মালি হয় কোত্থেকে? ডিম্বক থেকে। তোমরা জানো বীজ হয় কোত্থেকে? ডিম্বক থাকে। আর এই যে ফল জিনিসটা হয় অ্যাকচুয়ালি গর্ভাশয় থেকে, গর্ভাশয় থেকে। তো আমরা জানি আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয় ছিল, ডিম্বক তো থাকবেই, এবং ডিম্বকটা গর্ভাশয় দ্বারা ঢাকা ছিল। তো ডিম্বক পরবর্তীতে বীজ হয়ে গেছে নিষেকের পর। এই ঘটনাটা হচ্ছে নিষেকের পর ডিম্বক বীজ হয়ে যায় এবং গর্ভাশয় ফল হয়ে যায়। ফলে এই বীজটা ফল দ্বারা আবৃত থাকে। তাই অ্যাকচুয়ালি আবৃত বীজকে বলা হয় যে বীজ দ্বারা আবৃত, ফল দ্বারা আবৃত বীজ, ফল দ্বারা আবৃত বীজ। বিকজ আবৃত বীজের গর্ভাশয় আছে, গর্ভাশয় আছে বলে ফল তৈরি হয়, ফলে বীজটা ফল দ্বারা আবৃত। এটা যারা আমার ক্লাস নগ্ন বীজের প্রথম ক্লাসটা দেখছো তারা বলতে পারবে, না দেখলে যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। আচ্ছা, এটা হচ্ছে খুব বেসিক জিনিস, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার আসো এই গুপ্ত বীজি কেন বলে সেটা বুঝতেই পারতেছো। গুপ্ত মানে হিডেন, হিডেন মানে লুকায়িত। মনে হচ্ছে বীজটা ফল দ্বারা লুকায়িত অবস্থায় আছে। আমরা বলি না গুপ্তধন, গুপ্তধন। গুপ্তধন বলতে কি বুঝাই? লুকানো কিছু জিনিস। তো গুপ্ত আর আবৃত প্রায় সিমিলার শব্দ, মানে হচ্ছে গুপ্ত কথাটা এই জন্য ইউজ করা হচ্ছে কারণ বীজটা ফল দ্বারা লুকায়িত বোঝাচ্ছে, তাই গুপ্ত বীজি। তো অনেক সময় কনফিউজ করার জন্য আবৃত বীজি না বলে গুপ্ত বীজি বলতে পারে। যেমন নগ্ন বীজির ক্ষেত্রে বলে ব্যক্ত বীজি, নগ্ন বীজির ক্ষেত্রে বলে ব্যক্ত বীজি। এখানে ব্যক্ত মানে বুঝছে খোলামেলা, ব্যক্ত মানে বোঝাচ্ছে খোলামেলা, মানে বীজটা তো নগ্ন ছিল মানে খোলামেলা ছিল, তো খোলামেলা বিধাই ব্যক্ত বলা হচ্ছে। সো তোমাদেরকে কনফিউজ করার জন্য অনেক সময় ব্যক্ত বীজি বলে দিতে পারে। তখন তোমরা হয়তো এটা ওভাবে খেয়াল করো না, এই বিধাই কনফিউজ হয়ে যাবা। তোমাদেরকে অনেক সময় কনফিউজ করার জন্য গুপ্ত বীজি বলতে পারে। তো তোমরা যদি খেয়াল না করো তাহলে কিন্তু এগুলা অনেক সময় কনফিউশনের সৃষ্টি করে। তো তোমরা সবসময় চেষ্টা রাখবা কনফিউশনগুলা ক্লিয়ার রাখার জন্য, ঠিক আছে? কনফিউশনগুলা কি রাখার জন্য? ক্লিয়ার রাখার জন্য। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই একটা কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে আবৃতবীজি প্রজাতির সংখ্যা, আবৃতবীজি প্রজাতির সংখ্যা অলমোস্ট 4000। বাংলাদেশে, আমি পুরো বিশ্বের কথা বলতেছি না, বাংলাদেশের আবৃতবীজি উদ্ভিদের সংখ্যা, প্রজাতির সংখ্যা, নট উদ্ভিদের সংখ্যা, প্রজাতির সংখ্যা প্রায় 4000। প্রজাতি বলতে যাচ্ছি, প্রজাতির সংখ্যা প্রায় কি 4000। এই টপিকটা একটু জাস্ট মাথায় রাখবা। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজি, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজি, ক্ষুদ্রতম আবৃতবীজি হচ্ছে ওলফিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটা শব্দ বা লাইন, সরি শব্দ বলতেছি। ওলফিয়া মাইক্রোস্কোপিকা, এদিক দিয়ে জায়গা হচ্ছে না তাই এদিকে লিখতেছি, মাইক্রোস্কোপিকা। এই প্রজাতিটা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজি হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিকা। মনে রাখবা এগুলো হচ্ছে জলজ প্রজাতি। মনে রাখবা, দেখবা যে সকল উদ্ভিদগুলো অনেক ছোট হয় সেগুলো কিন্তু জলে থাকে, পানিতে থাকে, যেমন শাপলা
গাছ বলি আমরা, অথচ কিন্তু শুধু আমরা এটাকে শাপলা ফুল হিসেবেই চিনি। এবং দেখবা যে শাপলা ফুল বা গাছ যাই বলো, এটা খুব ছোট, পানিতে থাকে। সো ছোট গাছগুলো পানিতে থাকে, তাই এগুলো হচ্ছে জলজ উদ্ভিদ বা জলজ প্রজাতি বলতে পারো, সমস্যা নাই। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বিশ্বেরটা বাদ দাও, বাংলাদেশের মধ্যে কি আছে এরকম? আছে অবশ্য। যদি বাংলাদেশের বলি, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী হচ্ছে সেম ওলফিয়া গণের অন্তর্ভুক্ত, মানে ওলফিয়া অ্যারাইজা। এটার হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার, দেখছো কত ছোট্ট? 0.1 মিলিমিটার মানে বুঝতে পারতেছ? সো বিশ্বের হলে এটা বলবা ওলফিয়া মাইক্রোস্কোপিকা, আর বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী হচ্ছে ওলফিয়া অ্যারাইজা। এই দুইটা জিনিস খাস যা জেনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। কারণ এরকম একটা প্রশ্ন মেডিকেল আসছিল, আমি এখানে লিখতেছি, তোমরা আনসার দিবা। এরকম একটা প্রশ্ন মেডিকেল আসছিল। আর আরেকটা কথা বলি, বিশ্বের সবচেয়ে বড় আবৃতবীজী, এটা তেমন আসে না, বাট মাথায় রাখবা, ইউক্যালিপটাস। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আবৃতবীজী। মেডিকেলে এরকম একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী। এটা মেডিকেল আসছিল, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী। এটা আসছিল তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মানে ম্যাট। এটা আসছিল তোমার ম্যাট মানে কি? মেডিকেল মানে অ্যাডমিশন, টি মানে টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 সালে এটা আসছিল। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 আসছিল এটা। এরকম দেখো, ভালোভাবে খেয়াল করবা। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো, প্লিজ ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো। যারা এখনো করোনি তারা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো। যারা এখনো করেনি তারা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো। এখানে আমি অপশন দিচ্ছি, এ ইউক্যালিপটাস, বি ওলফিয়া, সি অ্যাজোলা, and D সাইকাস। দেখি সবাই আনসার করো। এ ইউক্যালিপটাস, বি ওলফিয়া, সি অ্যাজোলা, ডি সাইকাস। এখানে সবচেয়ে ক্ষুদ্র, এটা ম্যাট 18-19 আসছে। সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। ভাইয়া সবাই আনসার দাও।
সবাই আনসার দেখ। এটার আনসার হবে ওলফিয়া, কারণ একটু আগে আমি পড়েছি। এটার আনসার হবে ওলফিয়া, এটার আনসার হবে ওলফিয়া। সবাই এটার আনসার হবে ওলফিয়া, সবার এটার আনসার হবে ওলফিয়া, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেছে। দেখছো এখন দেখো, মনে রাখবা এই ওলফিয়া যে এটা যে বিভাগের আন্ডারে থাকে, ওলফিয়াটা যে বিভাগের আন্ডারে থাকে, ওলফিয়াটা যে বিভাগের আন্ডারে থাকে ওই বিভাগটাকে বলা হয় অ্যান্থোফাইটা। ওলফিয়াটা যে বিভাগের আন্ডারে থাকে, ওলফিয়াগুলা যে বিভাগের আন্ডারে থাকে, মানে জলজ উদ্ভিদ আবৃতবীজী যে বিভাগের আন্ডারে থাকে, এটাকে বলা হয় অ্যান্থোফাইটা। ওকে হয়ে গেছে। লাইভে পার্টিসিপেন্ট সংখ্যা কম। আমার মনে হচ্ছে যে তোমরা এখনো হয়তো তোমাদের হয়তো এইচএসসি শেষ হয়েছে, তোমরা এখনো মনে হয় এনজয় করতেছো। আমার থেকে মনে হচ্ছে তোমরা এখনো এনজয় করতেছ। আমার মনে হয় রেকর্ড না দিলে মনে হয় ভালো হয়। লাইভেই আমরা শুধু ক্লাস করে যাব, যারা লাইভে থাকবে তারা সার্ভিস পাইলো, আর যারা থাকলো না তারা সার্ভিস পাইলো না, এরকমই করতে হবে। কারণ তোমরা অনেক ইচ্ছা করে করতেছো না, এটা আমি ড্যাম শিওর। তোমরা অনেকে ইচ্ছা করে করতেছো না, আমি ড্যাম শিওর। তোমরা অনেকেই ইচ্ছা করে করতেছো না, আমি ড্যাম শিওর তোমরা অনেকেই ইচ্ছা করে করতেছো না। লাইভটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে আবৃতবীজী ও নগ্ন বীজির মধ্যে পার্থক্য। এটা তোমরা অবশ্যই পড়বা, মনে রাখবা। কিভাবে শিখবে এটা? নগ্নবীজির বৈশিষ্ট্য আমি তোমাদেরকে পড়াইছি কিনা, নগ্নবীজির বৈশিষ্ট্যর উল্টো আবৃতবীজির বৈশিষ্ট্য, এই জিনিসটা বই আছে, বই থেকে পড়ে নিবা। বই তো অবশ্যই পড়তে হবে, শুধু কি আমার লেকচার পড়বা নাকি? তোমরা আগে বই পড়বা, বই পড়ে আমার লেকচার ফলো করবা, তাহলেই ভালো করবা। মনে রাখবা যে কোনো জায়গায় মেইন বইয়ের বিকল্প নাই, সেটা হোক একাডেমিক, সেটা হোক এডমিশন। তুমি যদি মনে করো তুমি মেইন বইকে পাশে না রেখে শুধু কোয়েশ্চেন পেপার সলভ করবে বা শুধু একজনের ক্লাস করবে, এগুলো কিন্তু ভুল ধারণা। তোমার অবশ্যই মেইন বইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, মেইন বইটা পড়তে হবে। মেইন বইটা পড়ে তারপর আমরা যা বলি সেগুলো সেগুলো বেশি ফোকাস করতে হবে। তাহলেই তুমি দেখা যাচ্ছে একটা 100% প্রিপারেশন হবে। সো 100% প্রিপারেশন নেওয়ার একটাই ওয়ে, 100% প্রিপারেশন নেওয়ার একটা ওয়ে, সেটা হচ্ছে ফার্স্টলি মেইন বুক। এই জন্য বেসিক জিনিস থাকাটা জরুরি। যারা 21 ব্যাচের তারা তো ইতিমধ্যে বেসিক জিনিস লাভ করছো, কারণ তোমরা পরীক্ষা দিছো কিছুদিন আগে। এই জন্য মেইন বুক তোমাদের পড়া হয়ে গেছে বা আবার পড়তে হবে, পড়া হইলেও কিন্তু আবার পড়তে হবে। ফার্স্টলি মেইন বুকটাকে প্রায়োরিটি দিতে হবে। তারপর সেকেন্ডলি তোমরা যে লাইভ ক্লাস বা যা করো, সেকেন্ডলি ক্লাসকে ফলো করতে, আমি ক্লাস বলি শুধু, সেকেন্ডলি ক্লাস ফলো করতে হবে। থার্ডলি যেটা করতে হবে, বাসায় পড়তে হবে, বা এটা আমি বলবো যে থার্ডলি হচ্ছে তুমি কোয়েশ্চেন সলভ করতে হবে। তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? মোট কথা হচ্ছে তুমি ক্লাস করার পরেও মেইন বুক পড়তে পারো, অথবা ফার্স্টে মেইন বুক পড়তে পারো, তারপর ক্লাস করতে পারো। এই দুইটা তুমি যে কোনোভাবেই করতে পারো। ধরো তুমি আগে আমার ক্লাসটা করলা না, আমার ক্লাসটা করে তারপর তুমি মেইন বুক পড়তে পারো, কোনো সমস্যা নেই। অথবা আগে মেইন বুক পড়ে তারপর আমার ক্লাস করতে পারো। তা আমি বলবো তুমি আগে ক্লাসই করো, তারপর মেইন বুক পড়ো, ঠিক আছে? কারণ মেইন বুক তোমাকে অবশ্যই পড়তে হবে, মেইন বুক না পড়লে হবে না। তারপর থার্ডলি তুমি যেটা করবা, কোয়েশ্চেন সলভ করবা, মানে কোয়েশ্চেন ব্যাংকগুলা সলভ করবা, ঠিক আছে? কখনো মেইন বুক না পড়ে তুমি কোয়েশ্চেন সলভ করতে যাবে না, ঠিক আছে? তোমাদের অনেকের ইন্টারমিডিয়েট লেভেলে পার করে যেহেতু আসছো, তো তোমাদের মেইন বুক অনেকেরই কভার হয়ে গেছে। কভার হইলেও কিন্তু আবার বাসায় মেইন বুকটা রাখতে হবে। তারপর তুমি ক্লাস করো বা
কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, এটাই হচ্ছে কথা। কারণ মেডিকেল যদি আমি বলি, মেডিকেলে কখনো বইয়ের বাইরে থেকে আসবে না, মেডিকেলে কখনো বইয়ের বাইরে থেকে আসবে না, ভার্সিটিতে কখনো বইয়ের বাইরে থেকে আসবে না। সো বইকে অবশ্যই ফোকাস করতে হবে, ঠিক আছে। এই বৈশিষ্ট্য তুমি যদি অন্নবীজির বৈশিষ্ট্য পারো তাহলে আবৃতবীজির বৈশিষ্ট্য তুমি পেরে গেছো। সো এটা মাথায় রাখবা, কারণ এগুলো আসতে পারে। ওকে, এখন একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে স্বরূপ বা স্বভাব বা হ্যাবিটেট। এই টপিকটা তোমাদের বইয়ে আছে, সেটা আমি বলছি। এটা মানে আবৃতবীজি এক একটা এক এক ধরনের। যেমন কিছু আবৃতবীজি আছে, এগুলোকে বিরুৎ আবৃতবীজি বলে, ইংরেজিতে বলে হার্ব, ইংরেজিতে বলে হার্ব। কয়েকটা এক্সাম্পল মনে রাখবা, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের যে আছে একবীজপত্রী উদ্ভিদ, এই একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে যে তোমার বিরুৎ একবীজপত্রী। যেমন কি কি, যেমন আমি যদি বলি ধান, তারপর দূর্বাঘাস, ঠিক আছে, তারপর আর কি বলতে পারি, দূর্বাঘাস, গম বলতে পারি, ঠিক আছে। একবীজপত্রী উদ্ভিদের গাছগুলো আর কি। নর্মালি বিরুৎ গাছগুলো খুব ছোট হয় এবং তুমি সহজে এটাকে হাত দিয়ে উপড়ে ফেলতে পারো। বিরুৎগুলো খুব ছোট হয় এবং হাত দিয়ে এগুলা উপড়ে ফেলতে পারো, এতটুকু শক্তি আছে যেটা তুমি হাত দিয়ে উপড়ে ফেলতে পারবা, ঠিক আছে। এগুলো হচ্ছে বিরুৎ। তারপর তোমাকে মাথায় রাখতে হবে গুল্ম, গুল্ম বা ইংরেজি হচ্ছে শ্রুপ বা শ্রাব, যাই বলো, শ্রুপ বা শ্রাব যাই বলো। এটার কয়েকটা এক্সাম্পল মনে রাখবা, রঙ্গন, গোলাপ, জবা। এভাবে মনে রাখতে পারো। টেকনিকটা হচ্ছে জাগরে দিয়ে মনে রাখতে পারো, জাগরে, বর্গের জ দিয়ে জবা, গো দিয়ে গোলাপ, র দিয়ে রঙ্গন, এভাবে মাথায় রাখতে পারো জাগরে দিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে গুল্ম। আরেকটা হচ্ছে উপগুল্ম। ভাইয়া উপগুল্ম মানেই হচ্ছে আন্ডারশুপ, গুল্মেরও ছোট। এই উপগুল্মকে মনে রাখবা দুইটা এক্সাম্পল। একটা হচ্ছে কালকা সুন্দা, আরেকটা হচ্ছে দাঁত মর্দন। মনে রাখবে এভাবে, কালো দাঁত মানে ওর দাঁতটা কালো আর কি। এই কালো হচ্ছে কালকা সুন্দা, এই দাঁত হচ্ছে দাঁত মর্দন। তার মানে কালো দাঁত দিয়ে তুমি উপগুল্মের দুইটা এক্সাম্পল মনে রাখবা। একটা হচ্ছে ক দিয়ে কালকা সুন্দর, আর একটা হচ্ছে দাঁত দিয়ে দাঁত মর্দন। আমি আজকের ক্লাসটা রেকর্ড রাখবো, শুধু আজকের ক্লাসটাই রেকর্ড রাখবো। এরপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, কারণ আজকে আমার এই চ্যাপ্টারটা শেষ। এরপর থেকে একটাও রেকর্ড হবে না যদি তোমাদের লাইভে পার্টিসিপেট না থাকে, ঠিক আছে। এরপর থেকে, কারণ আমি দুইটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি ইতিমধ্যে, তোমরা এখনো তোমাদের মধ্যে সিরিয়াসনেসটা নাই। তাহলে বলো কি করলে তোমাদের সিরিয়াসনেসটা থাকবে, আমাকে এটাই বলবা। খালি কি করলে তোমাদের সিরিয়াসনেসটা থাকবে এটাই বলবা জাস্ট, ঠিক আছে। আমি চাচ্ছি না আমার গ্রুপে 50,000 জন লাইভ করুক, এতজন লাইভ করে, একটা মিনিমাম লাইভ করুক, ঠিক আছে, একটা মিনিমাম লাইভ করুক। কারণ আমি হয়তো এতটুকু আশ্বস্ত হবে যে ওদের একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে বা টার্গেটটা আছে, ওদের একটা জায়গার ইচ্ছা আছে যাওয়ার, এবং ওই টার্গেট অনুযায়ী তারা ইন্টারেস্ট দেখাচ্ছে বা তারা আগ্রহটা আছে, ঠিক আছে। তা না হলে হয়তো যারা লাইভে আছে আমি মনে করবো শুধু তারাই ইন্টারেস্টেড, আর কেউ তো ইন্টারেস্টেড না। আমি তাদেরকে নিয়ে শুধু আগাতে থাকবো। সো তোমরা সিরিয়াস হও, এখনো সিরিয়াস হওয়া যাবে। কালকা সুন্দর দিয়ে কালো, দাঁত মর্দন দিয়ে দাঁত, এটা জাস্ট মনে রাখবা, হ্যাঁ। ওকে, এইবার আসো ভাইয়া, একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আবৃতবীজিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একবীজপত্রী, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আর একটা হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে হচ্ছে বীজপত্র একটা, দ্বিবীজপত্রী মানে হচ্ছে বীজপত্র কয়টা, দুইটা। বীজপত্র কয়টা, দুইটা। মনে রাখবা তোমাদের বইয়ে একবীজপত্রী যে এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পোয়েসি গোত্র, খুবই ইম্পর্টেন্ট, পোয়েসি গোত্র। আর দ্বিতীয় এটা মনে রাখতে হবে মালভেসি গোত্র, খুবই ইম্পর্টেন্ট, মালভেসি গোত্র। এটা তোমরা অনেকেই পড়ছো, হ্যাঁ। আচ্ছা, যারা 22 ব্যাচে ক্লাস করতেছ তারা অবশ্যই এই জিনিসটাকে ফলো করবা, তো ঠিক আছে, মানে রেখে দিতে পারো, কারণ তোমাদের সামনে কাজে লাগবে।
বাট তোমরা আগে একাডেমিক পড়াটাকে জোর দিবা, কারণ ওই যে আমি বললাম না মেইন বুকটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তাহলে তুমি যদি তোমার মেইন বুকটাকে ফার্স্ট প্রায়োরিটি না রাখো, মানে তোমার একাডেমিক ভিশনটা ক্লিয়ার না রাখো, তাহলে হবে না। আর তোমরা যারা এই চ্যাপ্টারের উপর একাডেমিক ইয়াটা পেতে চাচ্ছ, তাহলে আমার ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টটা আছে, প্লে লিস্টে যাবা এবং নগ্নবীজী আবৃতবীজের একটা কমপ্লিট একাডেমিক প্লে লিস্ট আছে, যেখানে আমি 12টা লেকচার দিছি। কয়টা? 12টা, গণগণে 12টা দিছি, মানে এতটা ডিটেলস পড়াইছি যে যারা ওই 12টা লেকচার করবে তারা বুঝবে আসলে নগ্নবীজী এবং আবৃতবীজী চ্যাপ্টারটা একাডেমিকলি কীভাবে পড়তে হয়। এটা আমি 22 বছরের জন্য বলছি। তোমরা প্লে লিস্টে যাওয়া, গিয়ে 12টা লেকচার পাবা। কয়টা? একটা না, দুইটা না, 12টা। এতটা ডিটেলস পড়েছি যে তোমার নগ্নবীজী আবৃতবীজীর উপর তোমার একটা কমপ্লিট ইন্টারেস্ট তৈরি হবে, যে এর মতো মানে এর মতো সুন্দর, এর মতো গোছানো বা এর মতো সোজা চ্যাপ্টার নাই। কারণ এই চ্যাপ্টারটা আমরা টিচাররা অনেক সময় স্টুডেন্টকে পড়াতে ব্যর্থ হয়, বিকজ এই চ্যাপ্টারটা অনেকটা মনে করে যে কিছু বোঝার নাই, মুখস্থ টাইপসের এই সেই আছে, মুখস্থ টাইপসেরও আছে, বোঝার মতো আছে যদি ওভাবে পড়তে পারো। তো তোমরা যারা 22 ব্যাচ তারা ওখানে চলে যাবা, গিয়ে প্লে লিস্টে চলে যাবা, দেখবা যে ফুল কমপ্লিট একটা কি আছে, 12টা লেকচার আছে। আচ্ছা ওকে, পোয়েসি গোত্র দুইটা জিনিস অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে উদাহরণ উইথ সাইন্টিফিক নেম। তোমরা জানো অনেক সময় বৈজ্ঞানিক নাম দিয়ে তোমাদেরকে কনফিউজ করে দিতে পারে, তাই উদাহরণের পাশাপাশি একটু বৈজ্ঞানিক নামেও চোখ বুলাবা, যাতে তোমাকে ধরো আমি বলতে, ধরো অপশনে তুমি পাইলা জবা, কিন্তু টিচারে জবা না দিয়ে জবার বৈজ্ঞানিক নাম দিয়ে দিল হিবিস্কাস রোজা সিনেনসিস। এখন তোমার যদি বৈজ্ঞানিক নামের উপর কোনো আইডিয়া না থাকে, তাহলে তুমি এখানে ধরা খাইতে পারো। নর্মালি এটা মেডিকেলে কম করে না, মেডিকেলে তেমন হয়তো করে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে করে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে তোমাকে এভাবে সাইন্টিফিক নেম দিয়ে একটু কনফিউজ করাইতে পারে বা ঘুরাই দিতে পারে। এবং আরেকটা জিনিস মোস্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, এতটুকু গেল। সেম ভাবে তোমাকে মালবেসি গোত্র ক্ষেত্রেও সেম দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেম শনাক্তকারী বৈশিষ্ট্য এবং সেম উদাহরণ উইথ সাইন্টিফিক নেম। কারণ অনেক সময় উদাহরণগুলো ওই যে একটু আগে বললাম উদাহরণ আসবে এবং চাইলে সাইন্টিফিক নেম দিয়েও ঘুরাই দিতে পারে। সো এই জন্য চোখ বুলায় রাখতে হবে। এই জন্য কি রাখতে হবে? চোখ বুলায় রাখতে হবে। ঠিক আছে, এতটুক তো তোমাদের আশা করি ক্লিয়ার। তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে সেটাই আমি বলছি। শনাক্তকারী বৈশিষ্ট্য দরকার আছে, উদাহরণও দরকার আছে উইথ সাইন্টিফিক নেম, কারণ এগুলো বিশ্ববিদ্যালয় তথা মেডিকেল সব জায়গায় আসতে পারে। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে মূল নিয়ে তোমাদেরকে একটু জানতে হবে। মূল, তোমরা সবাই মূল চিনো, যেটা মাটির নিচে থাকে। মূলের মধ্যে যে মূলটা তোমরা অনেকেই চিনো সেটা হচ্ছে প্রধান মূল। সেটা হচ্ছে কি? প্রধান মূল। মূলের মধ্যে যে মূলটা তোমরা চিনো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রধান মূল। সেটা কি? প্রধান মূল। এখন তোমরা এটা একটু জানতে হবে প্রধান মূলটা কিভাবে সৃষ্টি হয়। সেটা হচ্ছে ভ্রূণ মূল থেকে। প্রধান মূলটা সৃষ্টি হয় ভ্রূণ মূল থেকে। বই পড়লেই বুঝবা, বই পড়তে হবে। ভ্রূণ মূল থেকে সৃষ্টি হয়। প্রধান মূলটা কোত্থেকে সৃষ্টি হয়? ভ্রূণ মূল থেকে সৃষ্টি হয়। ভ্রূণ মূল, ভ্রূণ আছে, বীজের ভিতর ভ্রূণ থাকে, ভ্রূণের মূল থাকে, ভ্রূণ মূল থেকেই প্রধান মূল তৈরি হয়। প্রধান মূল যদি আমি একটুখানি এইভাবে দেখাই, এটা যদি মাটি হয়, মাটির নিচে এরকম লম্বা প্রধান মূল থাকে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই প্রধান মূলের কিছু এক্সাম্পল মাথায় রাখতে হবে, যেটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে। এক্সাম্পলটা হচ্ছে যে তোমার গাজর, তোমরা গাজর খাও না, দেখবা যে গাজর কিন্তু এরকম। তারপর মূলা, দেখবা মূলাও কিন্তু এরকম। আর এটা হচ্ছে বীজ। এগুলো একটু জাস্ট মাথায় রাখবে। এগুলো হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। এগুলোকে কি বলা হয়? রূপান্তরিত। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি রূপান্তরিত প্রধান মূল। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি
রূপান্তরিত প্রধান মূল। রূপান্তরিত মানে হচ্ছে এগুলো যদি খাবার জমা রাখে, এই মূলগুলো যদি খাবার জমা রাখে তাহলে এগুলো আমরা খাইতে পারবো। নর্মালি মূল তো খাবার জমা রাখে না, কিন্তু এই মূলগুলো যদি খাবার মূল রাখে তখন এগুলোকে বলা হয় রূপান্তরিত, মানে রূপান্তরিত হয়ে গেছে। রূপান্তরিত প্রধান মূল, যেমন গাজর খাইতে পারি আমরা, মূলা খাই, বিট খাই, এগুলোকে রূপান্তরিত প্রধান মূল, কারণ এগুলো খাবার জমা রাখে। তো পরীক্ষায় আসবে এরকম নিচের কোনটি রূপান্তরিত প্রধান মূল। তোমাদের এই তিনটা ইজিলি মনে থাকবে, কারণ এগুলো আমরা খাই, গাজর খাই, মূলা খাই, বিট খাই, এগুলো ইজিলি মনে থাকবে। তবে এটা 1 নম্বর দাও। 2 নম্বর যে মূল সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে গুচ্ছমূল। গুচ্ছমূল নাম দেখে বোঝা যাচ্ছে এই গুচ্ছমূলটা অ্যাকচুয়ালি কি বোঝাতে যাচ্ছে, সেটা হচ্ছে মূলগুলা প্রধান মূলের মতো না, এরকম না, গুচ্ছ আকারে থাকে এবং সরু হয়। প্রধান মূল তো মোটা হয়, এই মূলগুলো এরকম কি হয়, এরকম কি হয়, এরকম সরু হয়, গুচ্ছ টাইপসের হয়, এরকম সরু হয়, গুচ্ছ টাইপসের হয়। তোমরা এরকম মূল কিন্তু তোমরা অনেকেই কিন্তু দেখছো, এরকম মূল কিন্তু তোমরা অনেকেই দেখছো। এই গুচ্ছ মূলগুলো অ্যাকচুয়ালি কাণ্ডের নিম্নাংশ থেকে সৃষ্ট হয়, কাণ্ডের নিম্নাংশ থেকে সৃষ্ট, কাণ্ডের নিম্নাংশ থেকে সৃষ্ট হয়। অবশ্যই এক্সাম্পল মাথায় রাখবা, এটা মনে থাকবে, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ মানে হচ্ছে পোয়েসি গোত্র। তোমরা একবীজপত্রী উদ্ভিদের কয়েকটা এক্সাম্পল অবশ্যই আমি বলবো, পোয়েসি গোত্র তো বলবো। পোয়েসি গোত্রের মধ্যে দেখবা ধান, গম, ঘাস এগুলো আছে। তোমরা একদিন ধানের যদি উঠাও, গাছ উঠাও, দেখবা ধানের গাছ উঠানোর পর গুচ্ছমূল দেখবা। ঠিক সেমভাবে গম, ঠিক সেমভাবে ঘাস, ঘাসের ক্ষেত্র, এগুলো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তুমি গুচ্ছমূলগুলো পাবা। 3 নম্বর হচ্ছে অস্থানিক মূল। 3 নম্বর হচ্ছে অস্থানিক মূল। এক্সাম্পলগুলো বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? অস্থানিক মূলটা একটু মাথায় রাখবে, এটা ভ্রূণ মূল থেকে হয় না, ভ্রূণ মূল থেকে সৃষ্ট না হয়ে, ভ্রূণ মূল থেকে সৃষ্ট না হয়ে উদ্ভিদের যে কোনো অঙ্গ হতে সৃষ্ট হয়। উদ্ভিদের যে কোনো অঙ্গ হতে সৃষ্ট হয়, এগুলো বইয়ে আছে, যে কোনো অঙ্গ হতে সৃষ্টি। এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে। এক্সাম্পল মনে রাখবা অবাক দিয়ে, অবাক, অবাক চিনো? অবাক, অবাক, অবাক দিয়ে মনে রাখবা। কিরকম ভাইয়া? অবাক দিয়ে মনে রাখবা সরিয় দিয়ে হচ্ছে অসৎ, সরিয় দিয়ে হচ্ছে অসৎ, ব দিয়ে হচ্ছে বট, ক দিয়ে হচ্ছে কেয়া। তাহলে অশোক, বট, কেয়া। সরিয় দিয়ে হচ্ছে অসৎ, ব দিয়ে হচ্ছে বট, ক দিয়ে হচ্ছে কেয়া। এই তিনটা আসতে পারে। বলবে যে নিচের কোন উদ্ভিদটির অস্থানিক মূল দেখা থাকে, নিচের কোন উদ্ভিদটি অস্থানিক মূল থাকে, এভাবে বলবে। তখন তোমার এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশনে দিবে। অসৎ দিলে ওইটাই অ্যান্সার হবে, বট দিলে ওইটাই অ্যান্সার হবে, কেয়া দিলে ওইটাই অ্যান্সার হবে। সো জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখবা, অবাক দিয়ে মনে রাখবা, তাহলেই তোমার মনে পড়ে যাবে বা ওইটার সাথে মিলাইতে পারবে, মনে পড়ে যাবে। ঠিক আছে? ভ্রূণ, এটাই হচ্ছে মূল সম্বন্ধে, এগুলো তোমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে কোত্থেকে সৃষ্ট হয়, এগুলা প্রধান মূল কোত্থেকে সৃষ্টি হয় মানে ডেফিনেশনটা শিখতে হবে, গুচ্ছমূল ডেফিনেশনটা শিখতে হবে, অস্থানিক মূল ডেফিনেশনটা শিখতে হবে। কারণ অনেক সময় ডেফিনেশনও কিন্তু দিয়ে দিতে পারে প্রশ্নে। তো ডেফিনেশন দিয়ে দিলে তোমাকে বুঝতে হবে না এটা কার ডেফিনেশন। তো কার ডেফিনেশন বুঝতে হলে তো বই পড়তে হবে, এই জন্যই বলছি বই পড়বা। সাথে এক্সাম্পলগুলো বেশি আসলে ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এক্সাম্পলগুলোই বেশি ইম্পর্টেন্ট, তোমাকে এগুলোই আসবে পরীক্ষায়। ঠিক আছে? এবার আসো যেটা না পড়লেই নয় সেটা হচ্ছে কাণ্ড। যেটা না পড়লেই নয় সেটা হচ্ছে কাণ্ড। কাণ্ড থেকে পড়তে হবে, কাণ্ড থেকে পড়তে হবে। কাণ্ড, কাণ্ডর এক ধরনের কাণ্ড আছে যেগুলো হচ্ছে ফাঁপা কাণ্ড। ফাঁপা কাণ্ড মানে কি? মানে কাণ্ডের ভিতরে ফাঁপা, মানে এভাবে চাপ দিলে ভিতরে খালি জায়গা পাওয়া যায়। ফাঁপা কাণ্ড অ্যাকচুয়ালি কার এক্সাম্পল? একবীজপত্রী, ওই আগের মতো। এই যে একবীজপত্রী উদ্ভিদ আছে, ধান, গম, গাছ, ওগুলোর এক্সাম্পল। তারপর অবশ্যই আরেক ধরনের কাণ্ড মাথায় রাখবা, যেটা হচ্ছে রাইজোম। খুবই গুরুত্বপূর্ণ, রাইজোম। এই রাইজোম মাথায় রাখবা, এগুলোর অবশ্যই ডেফিনেশন পড়তে হবে, কারণ অনেক সময় ডেফিনেশন দিয়ে আসে। রাইজোমের এক্সাম্পল হচ্ছে
রাইজোমের এক্সাম্পল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আদা আর একটা হচ্ছে হলুদ। তোমরা আদা হলুদ খাও না, অ্যাকচুয়ালি তোমরা কাণ্ড খাও। অ্যাকচুয়ালি তোমরা কি খাও? কাণ্ড খাও। এই যে আদা খাও দেওয়া হয় বা হলুদ দেওয়া হয়, অ্যাকচুয়ালি তোমরা এগুলো কি দেওয়া হচ্ছে? কাণ্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই আদা হলুদ হচ্ছে রাইজোমের এক্সাম্পল। আদা হলুদ হচ্ছে কি? রাইজোমের এক্সাম্পল। এবং এই রাইজোম কাণ্ডটা মাটির নিচে থাকে, তাই এটাকে বলা হয় ভূনিম্নস্থ। আর কাণ্ডটা যেহেতু খাবার জমা রাখতেছে, তাই এটাকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড মানে খাবারটা জমা রাখতেছে। এই ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড অ্যাকচুয়ালি মূলের মতো বৃদ্ধি পায় না, মূল হচ্ছে উপর থেকে নিচে বৃদ্ধি পায়। আর এই ভূনিম্নস্থ রূপান্তরটা এভাবে বৃদ্ধি পায় আনুভূমিকভাবে। বইয়ের ডেফিনেশন আছে দেখবা, আনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে, আদা হলুদ পরীক্ষা আসতে পারে। তারপর টিউবার দেখেই বোঝা যায় টিউবের মতো গোল গোল, তাই না? টিউবের মতো কি গোল গোল? এটা এক্সাম্পল অবশ্যই মাথায় রাখবা, আলু। এটার এক্সাম্পল অবশ্যই মাথায় রাখবা, আলু। তার মানে আলুটা অ্যাকচুয়ালি কি? আলুটা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ডের স্ফীত অংশ। ভালোভাবে খেয়াল করবে, এটা হচ্ছে কাণ্ড। এখানে কি লিখে দিছি ভাইয়া? কাণ্ড লিখে দিছি। কি লিখে দিছি ভাইয়া? কাণ্ড লিখে দিছি। তাহলে এটা হচ্ছে কাণ্ডের স্ফীত অংশ। কিসের স্ফীত অংশ? কাণ্ডের। ভালোভাবে খেয়াল করবা, আলু হচ্ছে কাণ্ডের স্ফীত অংশ। তাই এদিক দিয়ে একটা জিনিস লেখা রাখবে, বিদ্রোহ। বিশেষ দ্রষ্টব্য, মিষ্টি আলুর কথা বলতেছে ভাইয়া। আলু এক জিনিস, মিষ্টি আলু আর এক জিনিস। মনে রাখবা, মিষ্টি আলু কিন্তু ভূনিম্নস্থ মূলের স্ফীত অংশ। ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা একটু দেখো। সেটা হচ্ছে নর্মালি আমরা যে আলুগুলা খাই সেগুলা কিন্তু কাণ্ডের স্ফীত অংশ, কিন্তু যদি তোমাকে মিষ্টি আলুর কথা বলে এটা হবে মূলের স্ফীত অংশ। এরকম একটা প্রশ্ন আসছিল, এটা আমি তোমরা প্রশ্ন অবশ্যই দিব, পরীক্ষায় দিব, তো তখন দেখবা। হ্যাঁ, আমি ভুলে গেছি যে মিষ্টি আলু মূলের স্ফীত অংশ কোথায় আসছিল, এটা ভুলে গেছি, হয়তো মেডিকেল আসছিল। সো মিষ্টি আলু মূলের স্ফীত অংশ, এগুলা পরীক্ষা অবশ্যই দিব আমি, তখন বুঝবা। সো আলু কিন্তু কাণ্ডের, মিষ্টি আলু কিন্তু মূলের, এটা মাথায় রাখতে হবে। তারপর টিউবারের পর এগুলো সব কাণ্ডের মাধ্যমে হয়। তারপর হচ্ছে বাল্বের দুইটা এক্সাম্পল, এটা মেডিকেল আসছিল, পেঁয়াজ আর একটা হচ্ছে রসুন, এটা মেডিকেল আসছিল। বাল্ব হচ্ছে কি? পেঁয়াজ রসুন, এটা মেডিকেল আসছিল, এটা মনে আছে। বাল্বের মাধ্যমে কোন উদ্ভিদদের প্রজনন হয়? পেঁয়াজ রসুন যে কোনো একটা দিছিল, মেবি পেঁয়াজ দিছিল। তোমরা যে পেঁয়াজ খাও না, তার মানে কাণ্ড খাচ্ছ। তোমরা রসুন খাও না, মানে কাণ্ড খাচ্ছ। এগুলো সব কাণ্ডর মাধ্যমে হয়। আরেকটা মাথায় রাখবা, রানার। এগুলো ডেফিনেশন শিখবা। রানার হচ্ছে থানকুনি, এটা পরীক্ষায় আসতে পারে। রানারের মাধ্যমে, এরকম আসবে পরীক্ষায়, রানারের মাধ্যমে নিচের কোন উদ্ভিদটি বংশবৃদ্ধি করে বা প্রজনন করে, এটা বলবে। রানারের মাধ্যমে নিচের কোন উদ্ভিদটি বংশবৃদ্ধি করে। সো রানারের ডেফিনেশনটা অবশ্যই দেখবা, বইয়ে ডেফিনেশন আছে। ওকে, মনে রাখবা এগুলো সবই কি? রানার বলো বা বাল্ব বলো বা টিউবার বলো বা রাইজোম বলো বা ফাঁপা কাণ্ড বলে, এগুলো সব কাণ্ডের মাধ্যমে প্রজনন। কাণ্ডের মাধ্যমে প্রজনন। তো মাথায় এখানে একটা সাইড নোট দিয়ে লিখো, পাতার মাধ্যমে কিছু প্রজনন করে। পাতার মাধ্যমে প্রজনন। একটা হচ্ছে পাথরকুচি উদ্ভিদ পাতার মাধ্যমে করে। তারপর আর একটা তো বললাম, এই যে মূল, দেখো মূলের মাধ্যমে প্রজনন। এই দেখো মূল মানে কি? মিষ্টি আলু, এটাই আসছিল পরীক্ষায়, মিষ্টি আলু। এটা মেডিকেল আসছিল, মিষ্টি আলুটা মেডিকেল আসছিল। বাকিগুলো আসতে পারে, যেমন এটা আসতে পারে, টিউবার আসতে পারে, রানার আসতে পারে, পাথরকুচি আসতে পারে, মিষ্টি আলু আসতে পারে, এগুলো আসতে পারে। ঠিক আছে, তুমি জাস্ট পড়ে যাও, তোমার দায়িত্ব হচ্ছে পড়ে যাওয়া। পরীক্ষা হলে অটোমেটিক মনে থাকবে।
ঠিক আছে, ভালোভাবে পড়ে যাবে, মনে থাকবে। মনে থাকবে কি থাকবে না এটা নিয়ে যদি তুমি পড়ে থাকো, ভাই এটা মনে থাকবে কি থাকবে না সেটার জন্য যদি তুমি নেক্সট পড়াটা না পড়ো, তাহলে আলটিমেটলি এটা তো এমনিই মনে থাকবে না। তো তুমি পড়ে যাবা আর পরীক্ষা দিবা, তাহলেই তুমি বুঝবা তুমি কতটুকু পারতেছো। তুমি যদি পারো তাহলে মনে করবা যে তোমার প্রিপারেশনটা ঠিক আছে, আর একটু বেশি নেওয়া উচিত। আর তুমি যদি না পারো তাহলে তোমার বুঝতে হবে আমি যথেষ্ট পরিমাণ আসলে প্রিপারেশন নিই নাই, বা আমি 100%টা দিই নাই। এই জন্য পরীক্ষা দিয়ে নিজেকে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে যে অ্যাকচুয়ালি তুমি কি করো নাই, সেটাই তোমাকে চিন্তা করতে হবে। ধরো একজনের পরীক্ষায় 34-এ 30 পাইলো, ও চিন্তা করলো 34-এ 30 কেন পাইলাম, 34-এ 32 বা 33 কেন পাইলাম না। কেন পাইলাম না সেটা জানার জন্য তোমাকে বুঝতে হবে তুমি 100% দিছিলা কি না। তো তুমি তোমার ল্যাকিংসটা পাবা, তুমি সামান্য হলেও তোমার ল্যাকিংসটা বুঝবা, তুমি বুঝবা। তো আমার চেয়ে তুমি বেশি বুঝবা, আমার চেয়ে তুমি বুঝবা তোমার ল্যাকিংসটা কতটুকু ছিল। সেই ল্যাকিংসটা তুমি পরবর্তীতে শুধরাইতে পারবা। আর পরবর্তীতেও যদি সেম ভুল করতে দেখো তাহলে কিন্তু আর উন্নতি হবে না, এটাই হচ্ছে কথা। সো এগুলা লিখে রাখবা। আমরা নোট দিব সমস্যা নাই, আমরা এর আগে এগুলোও দিই নাই, সমস্যা নাই, দিতে একটু সময় লাগে। এবার আসো আমরা একটু পাতা নিয়ে আলোচনা করব। তোমরা জানো পাতার 3টি অংশ। পাতার কয়টা অংশ? 3টি অংশ। এটা লিখো, অংশ। পাতার কয়টি অংশ? 3টি অংশ। কি? একটা হচ্ছে পত্রমূল, আর একটা হচ্ছে পত্রবৃন্ত মানে বোটা, আর একটা হচ্ছে পত্র ফলক। পাতার কয়টা অংশ? 3টা অংশ। কি? পত্রমূল, পত্রবৃন্ত, পত্র ফলক। ব্যাপারটা আমি বুঝাচ্ছি। যেমন এটা হচ্ছে ধরো কাণ্ডের যে জায়গা, এটা আমি কালো করে দিছি, এই কাণ্ডের এই জায়গাটা আমি কালো করে দিছি। কাণ্ডের যে জায়গাতে পাতা জন্মাবে সেই জায়গাকে বলা হয় পর্ব। তাহলে এখানে কি লিখবা? কাণ্ডের বইয়ে কি লিখবা? আচ্ছা আমি লিখে দিই, কাণ্ডের যে জায়গায় পাতা গজায় সেই জায়গাকে বলে পর্ব। এইভাবে দেখো, এই জিনিসটা হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে পত্রবৃন্ত। এই জিনিসটা কি দেখো, এই একদম উপরের অংশটা, এই জিনিসটা হচ্ছে তোমার পত্রমূল। কারণ এই জায়গা থেকে এভাবে একটা পাতা আঁকো, ছোট করে একটা পাতা আঁকে দিই, এভাবে একটা পাতা আঁকো। তো পাতার এই অংশটা হচ্ছে পত্রমূল। এখান থেকে মধ্যশিরা বাইর হয়, মধ্যশিরা থেকে বিভিন্ন আরো শিরা বাইর হয়। এই যে পুরা সারফেসটা, এটাকে বলা হয় পত্র ফলক। এটাকে বলা হয় কি? পত্র ফলক। আচ্ছা আমি তো এগুলো মনে হয় বুঝাইছিলাম, জানি না বুঝাইছি কিনা, তাও একটু দেখে নিবা। পত্র ফলক, এগুলো হচ্ছে কি? পত্র ফলক। বুঝা গেছে? তাহলে একটা পাতার কয়টা অংশ? 3টা। পত্রমূল, পত্রবৃন্ত, পত্র ফলক। পত্র ফলকের উপর ভিত্তি করে পত্র 2 ধরনের। একটা হচ্ছে সরল পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। সরল পত্র মানে পত্রফলক একটা। পত্রফলক কয়টা? একটা। আর যৌগিক পত্র মনে হচ্ছে পত্রফলক একাধিক। তার মানে পত্রফলকের উপর ভিত্তি করে পাতা 2 ধরনের। সরল পত্র মানে পত্রফলক একটা, আর যৌগিক পত্র মানে হচ্ছে একাধিক পত্রফলক। তাই যৌগিক কথাটা বলা হচ্ছে। যৌগিক মানে অনেকগুলা হইলে যৌগিক পত্র হচ্ছে একাধিক, সরল পত্র মানে হচ্ছে একটি। ঠিক আছে, সরল পত্র মানে হচ্ছে কি? সরল পত্র মানে হচ্ছে একটি। এবার আমরা সরল পত্র নিয়ে তেমন স্টাডি করার দরকার নেই, আমরা একটু যৌগিক পত্র নিয়ে স্টাডি করব। স্টাডি করব। দেখো ভাই, একটু যৌগিক পত্র নিয়ে স্টাডি করি। দেখো এই যৌগিক পত্র, যৌগিক পত্র কিছু জিনিস মাথায় রাখবা। এক ধরনের যৌগিক পত্রকে বলা হয় অচূড় পক্ষল যৌগিক পত্র। এক ধরনেরকে বলা হয়
সচূড় পক্ষল যৌগিক পত্র, সচূড় পক্ষল যৌগিক পত্র, সচূড় পক্ষল যৌগিক পক্ষ। আরেক ধরনের বলা হয় দ্বিপক্ষল যৌগিক পত্র, আরেক ধরনেরকে বলা হয় ত্রিপক্ষল যৌগিক পত্র, ত্রিপক্ষল যৌগিক পত্র, ত্রিপক্ষল যৌগিক পত্র। অ্যাকচুয়ালি এখান থেকে তোমাদেরকে কি শিখতে হবে, খালি এগুলোর এক্সাম্পলগুলো। যেমন অচূড় পক্ষলের এক্সাম্পল কি, সেটা হচ্ছে বাদর লাঠি, সেটা হচ্ছে বাদর লাঠি, এটা হচ্ছে অচূড় পক্ষলের এক্সাম্পল, এটা হচ্ছে অচূড় পক্ষল। সচূড় পক্ষলের এক্সাম্পল তোমরা ডেফিনেশন অবশ্যই দেখে নিবা বই থেকে। গোলাপ, তোমরা যারা এইচএসসি 21 তারা তো ইতিমধ্যেই সচূড় কি অচূড় কিগুলো বলতে পারতেছ। সচূড় হচ্ছে এক্সাম্পল হচ্ছে গোলাপ, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দ্বিপক্ষলের এক্সাম্পল কৃষ্ণচূড়া, খুবই ইম্পর্টেন্ট, কৃষ্ণচূড়া। আর ত্রিপক্ষলের এক্সাম্পল হচ্ছে সজিনা গাছ, সজিনা। জাস্ট এখান থেকে এক্সাম্পলগুলো মাথায় রাখবা, যে যদি বলে যে সচূড় পক্ষল যৌগিক পত্রের উদাহরণ কোনটি, গোলাপ। দ্বিপক্ষলের উদাহরণ কোনটি, কৃষ্ণচূড়া। ত্রিপক্ষলের উদাহরণ কোনটি, সজিনা। অচূড় পক্ষলের উদাহরণ কোনটি, বাদর লাঠি। এখানে ডেফিনেশনটা আমি পড়াচ্ছি না, কারণ পড়াইতে গেলে অনেক সময় লাগবে। আমি তো বলছি আমার একাডেমিক ভিত্তিকও ক্লাস আছে, দেখে নিবা। অ্যাডমিশন ভিত্তিকও ক্লাস আছে, দেখে নিবা। একাডেমিকগুলো আমার প্লে লিস্টে সাজানো আছে, আমি বলছি 12টা লেকচার আছে। ওকে, জাস্ট এগুলো একটু জেনে নিবা। আরেকটা জেনে নিবা, সেটা হচ্ছে পরাগধানী সম্বন্ধে। আরেকটা জিনিস একটু জেনে নিবা, খুবই ইম্পর্টেন্ট, পরাগধানী সম্পর্কে। তোমরা পরাগধানী বুঝো তো? পরাগধানী, দেখো পরাগধানী এক ধরনের পরাগধানী অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বমুখ পরাগধানী। সর্বমুখ পরাগধানী মানে হচ্ছে যে পরাগধানীটা সব দিকে মুখ হইতে পারে, বাতাস হইলে সব দিকে ঢেলে যাইতে পারে। এটা এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে। ধান গাছ, খুবই ইম্পর্টেন্ট। ধান এক ধরনের পরাগধানী হচ্ছে বৃক্কাকার। বৃক্কাকার মানে কি, কিডনি। এই পরাগধানীটা দেখতে কি রকম, কিডনির মতো। এটার এক্সাম্পল হচ্ছে জবা। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সর্বমুখ পরাগধানী, বৃক্কাকার। বৃক্কাকার মানে বৃক্ক আর কি, বৃক্ক মানে কিডনি। আর একটা মনে রাখবা, দল লগ্ন পুংকেশর। এই হেডলাইনটা মনে রাখবা, দল লগ্ন পুংকেশর। দল মানে হচ্ছে তোমরা চিনো একটা ফুলের 4টে স্তবক, বৃতি, তারপর দল, তারপর পুংকেশর, স্ত্রীকেশর। ঠিক আছে? সো দল পুংকেশরের সাথে যুক্ত। লগ্ন মানে কি, লগ্ন মানে যুক্ত। দলটা পুংকেশরগুলা দলের সাথে, দল মানে পাপড়ি আর কি, পাপড়ি আর কি। পুংকেশরগুলা পাপড়ির সাথে যুক্ত থাকে। এটার এক্সাম্পল দুইটা মনে রাখবা, বেদ দিয়ে। বেদ দিয়ে মনে রাখবা, ব আর এটা হচ্ছে ধ। ব হচ্ছে বেগুন, দ হচ্ছে ধুতুরা। দ হচ্ছে ধুতুরা। ব হচ্ছে বেগুন, ধ হচ্ছে ধুতুরা। ব হচ্ছে বেগুন, ধ হচ্ছে ধুতুরা। ব হচ্ছে বেগুন, দ হচ্ছে ধুতুরা। ব হচ্ছে বেগুন, ধ হচ্ছে কি, ধুতুরা। দল লগ্ন পুংকেশর মানে বুঝছো, পাপড়ির সাথে পুংকেশর গুলো কানেক্টেড থাকে, যুক্ত থাকে। তো তুমি যখন পাপড়ি ছিটতে যাবা, হ্যাঁ পুংকেশরটা ছিটতে যাবা, পাপড়ি ছিটতে যাবা, তখন পাপড়ির সাথে সাথে পুংকেশরটাও চলে আসতে পারে, যেহেতু একসাথে কানেক্টেড। তো বেগুন এবং ধুতুরা, বেগুন এবং কি, ধুতুরা। ওকে, এইবার দেখো তোমাদের কি কি মাথায় রাখতে হবে। এইবার দেখে তোমাদের কি কি মাথায় রাখতে হবে। তোমরা কিছু জিনিস, তোমাদের বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে বৃত্তির সদস্যকে কি বলে। এগুলো পরীক্ষা আসতে পারে। বৃত্তির, এগুলো বেসিক জিনিস। বৃত্তির সদস্যকে কি বলে মনে আছে? বাংলায় বলে বৃত্তাংশ, ইংরেজিও জানতে হবে। ইংরেজিতে বলে, বাংলায় বলে বৃত্তাংশ, ইংরেজি জানতে হবে। ইংরেজিতে বলে সেপাল। তারপর তোমাকে মাথায় রাখতে হবে যে দলের সদস্য, আচ্ছা ইংরেজিটাও জানতে হবে। এখানে বৃতি বা ক্যালিক্স, এখানে মনে রাখবা বৃকি, ইংরেজিতে বলে ক্যালিক্স। তারপর দল বা করলা, ইংরেজি জানতে হবে করলা। সদস্য হচ্ছে পাপড়ি, বাংলায় বলে পাপড়ি, ইংরেজিতে বলে পেটাল। তারপর আরেকটা হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুট বা এটার আরেক নাম হচ্ছে পেরিয়েন্থ, বা এটার আরেক নাম হচ্ছে কি, পেরিয়েন্থের সদস্যকে বলা হয় টেপাল। এখন তোমরা অনেকে পুষ্পপুট চিনো না,
পুষ্পপুটের ডেফিনেশনটা শিখতে পারো। ডেফিনেশনটা কি, সেটা হচ্ছে যখন বৃত্তি ও দলকে বর্ণ ও আকৃতিতে পৃথক করা যায় না, বর্ণ ও আকৃতিতে পৃথক করা যায় না, তখন এটাকে কি বলা হয়, পেরিয়েন্ট বা পুষ্পপুট বলা হয়। এক্সাম্পল লিখে রাখতে পারো। এক্সাম্পল হচ্ছে ধান। এক্সাম্পল হচ্ছে কি ধান। তুমি ধান গাছে পুষ্পপুট বা পেরিয়েন্ট দেখতে পাবে, পুষ্পপুঞ্জ বা পেরিয়েন্ট দেখতে পাবে। এটার আরেকটা নাম মনে রাখতে পারো, যেটা আমরা ইউজ করব লোডিকিউল হিসেবে। এটাকে এভাবে মনে রাখতে পারো, লোডিকিউল হিসেবে, লোডিকিউল হিসেবেও মনে রাখতে পারো, বিকজ আমরা ধান গাছের ক্ষেত্রে এরকম একটা জিনিস দেখবো, লোডিকিউল। সো লোডিকিউল বলো বা পুষ্পপুট বলো বা পেরিয়েন্ট বলো, এগুলোর ডেফিনেশনটা যেটা রিজনেবল ধানে অবশ্যই পাবা। এবং এটা হচ্ছে এদের সদস্যকে বলা হয় টেপাল। এদের সদস্যকে কি বলে, টেপাল। এদের সদস্যকে কি বলে, টেপাল। এদের সদস্যদেরকে কি বলে, টেপাল। যা লিখে দিচ্ছে ওখান থেকে প্রশ্ন তো আসবেই, যা লিখে দিচ্ছে ওখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। কিন্তু তোমার মেইন বইটাও পড়া থাকতে হবে ভাই, মেইন বইটাও পড়া থাকতে হবে, কারণ আলটিমেটলি প্রশ্ন মেইন বই থেকে হবে। ওকে, এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, যেখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসে। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। খুবই ইম্পর্টেন্ট, যেটা মেডিকেল আসবে, এস্টিভেশন। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, এগুলোর ডেফিনেশন অবশ্যই শিখতে হবে, বইয়ে আছে। পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন বলতে অ্যাকচুয়ালি বৃত্তি ও দলের বিন্যাসকেই বলা হচ্ছে, বৃত্তি ও দলের বিন্যাসকেই বলা হচ্ছে, বইয়ে আছে, ডেফিনেশন অবশ্যই পড়বা। এখন এগুলোর বিভিন্ন প্রকারভেদ পড়তে হবে। এক ধরনের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাস, যেটার এক্সাম্পল অবশ্যই মাথায় রাখতে হবে, পরীক্ষায় আসছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে গন্ধরাজের বৃত্তি, একটা হচ্ছে গন্ধরাজের বৃত্তি। গন্ধরাজের বৃত্তি হচ্ছে এক্সাম্পল হচ্ছে ওপেন বা মুক্ত, মানে বুঝো, ধরো না এদের বৃত্তিগুলো এরকম এরকম থাকে, এদের বৃত্তিগুলো এরকম থাকে এবং একটা একটার সাথে মুক্ত। দেখো এই বৃত্তিটা এই বৃত্তির সাথে মুক্ত, এই বৃত্তিটা এই বৃত্তি থেকে মুক্ত, এই বৃত্তিটা এই বৃত্তি থেকে মুক্ত। তাহলে গন্ধরাজের বৃত্তিগুলো একে অপর থেকে মুক্ত। প্লাস প্লাস আরেকটা মাথায় রাখতে হবে, জবার উপবৃত্তি। তোমরা যদি জবার পুষ্প প্রতীক দেখো, জবার পুষ্প প্রতীক, এই জবা রিলেটেড যা পাবা সব ইম্পর্টেন্ট। ইভেন কি জবার উপবৃত্তি টপিকটা ইম্পর্টেন্ট। কোন ধরনের, সেটা হচ্ছে মুক্ত পুষ্পপত্র বিন্যাস। তোমরা জবার পুষ্পপতিক পাচ্ছ না, জবার পুষ্পপতিক দেখবা সবার বাইরে এরকম থাকে, তাহলে এটা মুক্ত না। সো জবা রিলেটেড যা আছে পড়তে হবে। তারপর এবং পাশাপাশি গন্ধরাজটাও মাথায় রাখতে হবে, গন্ধরাজের বৃত্তি। তারপর খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেটা 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 আসছিল পরীক্ষায় মেডিকেল আসছিল, সেটা হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। ভালভেট বা প্রান্তস্পর্শী, এটা মেডিকেল আসছিল। এটার মনে রাখবা কিভাবে, আমি বলতেছি, একটা টেকনিক দিয়ে মনে রাখবা, আজব দিয়ে মনে রাখবা, আজব, আজব দিয়ে মনে রাখবা, আজব। যেখানে আ হচ্ছে কি আকন্দ, আ হচ্ছে আকন্দ, জ হচ্ছে জবা। তবে জবা কি, এখানেও জবা আছে এখানেও জবা আছে, তবে এখানে জবার এটা হচ্ছে উপবৃত্তি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে জবার বৃত্তি। তোমরা দেখবা জবার বৃত্তি কিন্তু ভালভেট বা প্রান্তস্পর্শী, মানে বুঝছো? এইভাবে তো আমরা একটু আগে দেখাইলাম। এখন এটার সাথে এই প্রান্তের সাথে এই প্রান্ত যুক্ত, এই প্রান্তের সাথে এই প্রান্ত যুক্ত, এই প্রান্তের সাথে এই প্রান্ত যুক্ত, এই প্রান্তের সাথে, এইভাবে থাকে কিন্তু জবার
বৃত্তিটা। ব দিয়ে হচ্ছে বাবলা, মেডিকেলে হয়তো বাবলাটা দিয়েছিল, মেডিকেলে হয়তো কি দিছিল, বাবলাটা দিয়েছিল, মেডিকেলে হয়তো কোনটা দিয়েছিল, বাবলাটা দিয়েছিল। আমি প্রশ্ন করব অবশ্য, এই জায়গাগুলো থেকে প্রশ্ন করব, তখন বুঝবা। তবে একটু মাথায় রাখবা, সাইন্টিফিক নেম জানতে হবে, আকন্দর সাইন্টিফিক নেম জানতে হবে। আকন্দ সাইন্টিফিক নেম হচ্ছে ক্যালোট্রপিস প্রোসিয়া, ক্যালোট্রপিস। কেন সাইন্টিফিক নেম জানতে হবে? অনেক সময় তোমাকে ঘুরানোর জন্য, যেগুলো ভার্সিটিতে বেশি করে মেডিকেলও করতে পারে, আকন্দ না দিয়ে অপশনে এই সাইন্টিফিক নেমটা দিয়ে দিবে, তখন তুমি কি করবা? তাহলে সাইন্টিফিক নেমটা পড়ে রাখা ভালো কিনা। জবার সাইন্টিফিক নেম তো তোমরা জানো, এই জবার সাইন্টিফিক নেম কি এটা তো জানতেই হবে। হিবিস্কাস রোজা সিনেনসিস। মেডিকেলে এরকম আসে না, তেমন আসতেও পারে, বাট সেটা এক্সাম করে বেশি করে। বাবলার সাইন্টিফিক নেমটা বই দেয় নাই, তাই এটা সরাসরি বাবলা হিসেবেই আসবে। বাট এই দুইটা সাইন্টিফিক নেম বই দেওয়া আছে, তাই এই দুইটা সাইন্টিফিক নেম হিসেবেও আসতে পারে। তাহলে বালবেট বা পান্তস্পিয়া মনে রাখবে কীভাবে? আজব দিয়ে আ দিয়ে আকন্দ, জ দিয়ে জবার কি বৃত্তি, কারণ উপবৃত্তি তো এরকম, এবং ব দিয়ে বাবলা। এই মেডিকেল হয়তো এই বাবলা অপশনটা দিয়েছিল, তাহলে আনসারে বাবলা হইতো না। ওকে, এখন দেখো আরেক ধরনের বিন্যাস আছে, যেটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো। মানে এর বৃত্তি বা দলগুলা পাকানো অবস্থায় থাকে। এটার এক্সাম্পল জাস্ট একটাই মনে রাখবা, সেটা হচ্ছে জবার পাপড়ি বা দল। দেখবা পুষ্প প্রতীক আগলে জবার পাপড়িগুলা বা দলগুলা টুইস্টেড বা পাকানো অবস্থায় থাকে। ইমব্রিকেট, এটাও মেডিকেলে আসছিল, এটা মেডিকেলে আসছিল। ইমব্রিকেট মনে রাখবে এরকম কাকাই দিয়ে, মনে রাখবা কিভাবে? কাকাই ই দিয়ে খোদ ইমব্রিকেটকেই বুঝাচ্ছে, ক দিয়ে, আর এই ক দিয়ে কি বুঝাচ্ছে? এই ক দিয়ে বুঝাচ্ছে কৃষ্ণচূড়া, আর এই ক দিয়ে বুঝাচ্ছে কালকা সুন্দা। দোনোটার সাইন্টিফিক নেম মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় সাইন্টিফিক নেম দিয়ে আসবে। যেমন কৃষ্ণচূড়ার সাইন্টিফিক নেম হচ্ছে ডিলোনিক্স। তুমি মনে রাখবে এরকম ডিলোনিক্স রেজিয়া দিয়ে, ডিলোনিক্সটাই মাথায় রাখবে খালি। কালকা সুন্দা সবসময় ঘন্টা মাথায় রাখতে পারো, ঘন্টা মাথায় রাখলেই তোমার মনে পড়বে, ঘন্টা মাথায় রাখবে। এখানে পাশে কি আছে এটা দেখার দরকার, এটাই মাথায় রাখবে, কারণ এগুলো তো এগুলো তো তুমি পরীক্ষা লিখবা না যে দাগা বাজে, তাই না? তারপর কালকা সুন্দর হচ্ছে কেসিয়ারও ক, বাংলা লিখলে কেসিয়াও ক দিয়ে লিখতা, কালকা সুন্দরও ক দিয়ে লিখবা, তাহলে কেসিয়া মনে থাকবে। কেসিয়া, এখানে আর কি আছে এটা জানার দরকারই নেই, তাও আমি লিখে দিচ্ছি। কেসিয়া সোফেরা, এখানে কি আছে এটা জানা দরকার আছে, খালি শুধু এই জায়গাটা মাথায় রাখবা। কেসিয়ারও বাংলা লিখলে ক হয়তো, কালকা সুন্দর ক, তাহলে এভাবে মনে রাখা যায়। আর কৃষ্ণচূড়া হচ্ছে ডেলোনিক্সটা মাথায় রাখবা খালি। ইমব্রিকেট, ওকে। তারপর কি ভাইয়া? তারপরটা হচ্ছে কুইকানশিয়াল। এটার দুইটা এক্সাম্পল মাথায় রাখবা, একটা হচ্ছে পেয়ারা। একটা হচ্ছে পেয়ারা। তোমরা পেয়ারা খাও না? দুইটা এক্সাম্পল মাথায় রাখবে, একটা হচ্ছে পেয়ারা। সাইন্টিফিক নেম ইজিলি মনে রাখা যায়, সেটা হচ্ছে পিসাম। কেন মনে রাখা যায় আমি বলতেছি। আর একটা হচ্ছে গুয়াজাবা। দেখো পেয়ারাকে ইংরেজিতে কি বলে জানো? পেয়ারাকে ইংরেজিতে বলে গুয়াবা। তাই দেখো এটার নাম কিরকম হয়েছে, গুয়াজাবা। তাহলে মনে রাখা যায় কিনা পেয়ারার ইংরেজি নাম কি? গুয়াবা না? পেয়ারা না ইংরেজি নাম, তাহলে গুয়াজাবা, এটা মনে থাকবে। তারপর আরেকটা হচ্ছে পেয়ারার পাশাপাশি সরিষার সাইন্টিফিক নাম হচ্ছে ব্রাসিকা নেপাস। তুমি শুধু ব্রাসিকা মনে রাখবা, ব্রাসিকা
নেপাস। তাহলে কুইকানশিয়াল, এটা মনে রাখবে এভাবে, কুইন সরিষা দিয়ে পেয়ারা খাই, কুইন সরিষা দিয়ে পেয়ারা খাই, এভাবে মাথায় রাখবা, কুইন সরিষা দিয়ে পেয়ারা খাই। কি লিখলাম এটা, খাই। দেখো এখানের কুইন দিয়ে কি হবে, কুইন দিয়ে কুইকানশিয়াল, সরিষা দিয়ে সরিষা, পেয়ারা দিয়ে পেয়ারা। তাহলে এভাবে মাথায় রাখতে পারো, কুইন সরিষা দিয়ে কি খাই, পেয়ারা খাই। কুইন কি খায়, সরিষা দিয়ে পেয়ারা খায়। আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান, ভ্যাক্সিলারি। লাস্ট ওয়ান সেটা হচ্ছে ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারির দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে মটরশুঁটি। তোমরা অনেকেই মটরশুঁটির সাইন্টিফিক নেম জানো, কারণ এটা জেনেটিক্সে পড়তে হয়। সেটা হচ্ছে পিসাম সেটিভাম, এটা মাথায় থাকে অনেকের, কারণ এটা জেনেটিক্সে পড়তে হয়। পিসাম সেটিভাম, এটা জেনেটিক্সে পড়তে হয়। তারপর আরেকটা হচ্ছে শিম। শিমের সাইন্টিফিক নেম মাথায় রাখবা, ল্যাব পারপিউরাস। তুমি শুধু ল্যাব মাথায় রাখবা, তুমি শুধু কি মাথায় রাখবা, এই ল্যাবটা মাথায় রাখবা। এটা কিভাবে মনে রাখবা কিভাবে, মশা ভ্যাকসিন মারে, এবার মনে রাখবা, মশার ম দিয়ে মটরশুঁটি, দন্ত স দিয়ে শিম, মশার ম দিয়ে মটরশুঁটি, দন্ত স দিয়ে শিম, আর ভ্যাকসিন দিয়ে ভ্যাক্সিলারি। তাহলে ভ্যাক্সিলারি এক্সাম্পল কীভাবে মনে রাখবা, মশা ভ্যাকসিন মারে, ভ্যাকসিন দিয়ে ভ্যাক্সিলারি, আর মশার ম দিয়ে মটরশুঁটি, দন্ত স দিয়ে শিম, দন্ত স দিয়ে কি, শিম। শেষ আমাদের পুষ্পপত্র বিন্যাস। এই পুষ্পপত্র বিন্যাস থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসছিল, প্রায় 2টা আসছিল মেডিকেলে, প্রায় 2টা, মানে এই জায়গা থেকে মেডিকেলে প্রশ্ন আসবে। তো এই জায়গাটা ফোকাস রাখতে হবে, এক্সাম্পলগুলো জাস্ট আসবে পরীক্ষায়, আসবে। আরেকটা হট টপিক যেটা পরীক্ষায় আসবে মেডিকেলে, বিশেষ করে ইউনিভার্সিটিতেও তো আসবে, সেটা হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। সেটা হচ্ছে কি, অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন, which is very good, important for medical. অমরা বিন্যাস, আর এটা হচ্ছে কি, প্লাসেন্টেশন। অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন মনে রাখবা। আমি এটা জাস্ট একটু বলছি, অমরা বিন্যাসটা মানে কি। তোমরা অমরা চিনো, অমরাকে ইংরেজিতে বলে প্লাসেন্টা। অমরার যে বিন্যাস, ওটা হচ্ছে অমরা বিন্যাস। তোমরা মনে করে দেখো, এই যে অমরা কিভাবে ছিল, সেটা হচ্ছে, এটা ছিল গর্ভাশয়, এটা ছিল তোমার গর্ভাশয়ের ভিতরেই কিন্তু অমরা ছিল, গর্ভাশয়ের ভিতরেই কিন্তু কি ছিল, অমরা ছিল, টিস্যু ছিল। আর এটা হচ্ছে খালি জায়গা, এটাকে বলা হয় প্রকোষ্ঠ। এটাকে কি বলা হয়, ভিতরে খালি, প্রকোষ্ঠ মানে খালি জায়গা। তো গর্ভাশয়টা, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে কি গর্ভাশয়, এটা হচ্ছে কি গর্ভাশয়। এই গর্ভাশয়টা এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, যেমন এখানে আমি শুধু একটা দিলাম, অথবা বহু প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। বহু বলতে কি এরকম ভাইয়া, ধরে নাও এটা এরকম হইতে পারে। দেখো 1 2 3 4 4টা খালি ঘর, তাহলে এরকম বহু প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে, অথবা এরকম এক প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে। তো এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর বহু প্রকোষ্ঠ, এটার ভিতরেই আমরা করব। তো প্রথমে দেখো, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোনগুলা, উইথ এক্সাম্পল মাথায় রাখতে হবে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট যেগুলা, সেগুলাই আমরা মাথায় রাখবো। 1 নাম্বার, প্রথমেটা হচ্ছে মার্জিনাল বা এক প্রান্তীয় অমরা বিন্যাস। ইংরেজি বাংলা দোনোটাই জানতে হবে, বিকজ তোমাকে যে কোনো একটাতেই দিবে, তাই দোনোটাই জানতে হবে। এক প্রান্তীয় বা মার্জিনালের এক্সাম্পল হচ্ছে 2টা। একটা হচ্ছে মটরশুঁটি, সেম আগের মতো, ওই ভ্যাক্সিলারিতে যেরকম 2টা থাকে, এখানেও সেম 2টা, মটরশুঁটি আর শিম। মনে রাখবা কিভাবে, মটরশুঁটির সাইন্টিফিক নেম আমি লিখে দিছি এর আগে, শিমের সাইন্টিফিক নেমও লিখে দিছি এর আগে, ভ্যাক্সিলারিটা যেটা দেখাইছি। এটার এক্সাম্পল মাথায় রাখবে এভাবে, মর্জিনা মশা মারে, মর্জিনা কি মারে, মশা মারে। দেখো এই মর্জিনা দিয়ে মার্জিনাল, মশার ম দিয়ে মটরশুঁটি, দন্তস্ব দিয়ে শিম।
হয়ে গেল, শেষ। তাহলে তোমার অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। 2 নাম্বার ফ্রি সেন্ট্রাল, এগুলো মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটি মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। ফ্রি সেন্ট্রাল বা ফ্রি মানে বাংলায় বলে মুক্ত, আর সেন্ট্রালকে বাংলায় বলে মধ্য। এগুলো হচ্ছে মুক্ত, মধ্য। 2টা এক্সাম্পল মাথায় রাখবা, একটা হচ্ছে তুত গাছ, আর একটা হচ্ছে নোনিয়া শাক। আর একটা হচ্ছে কি নোনিয়া শাক। তুতের সাইন্টিফিক নেম মেবি বইয়ে নাই, তাই নোনিয়া শাকেরটাই মাথায় রাখবা। নোনিয়া শাকের সাইন্টিফিক নেম জাস্ট এটাই মাথায় রাখবা, পোর্টুলেকা লেসা, এটাই জাস্ট মাথায় রাখবো, পোর্টুলেসাই মাথায় রাখবো, আর দরকার কি। এটা হচ্ছে নোনিয়া শাক, তুত নোনিয়া শাক। এটা মনে রাখবে এভাবে, মুক্তমনা নূতন, মুক্তমনা নূতন মাথায় রাখার নাই, এভাবে মনে রাখবা নূতন মুক্তমনা। এই যে মুক্ত দেখতেছ, মুক্তমনা মানে বুঝো তো, মানে তার চিন্তা ভাবনা মুক্তমনা আমরা বলি না। নূতন একজন মেয়ে, ধরো নতুন কেন লিখছি, এটা নূতন হবে, সরি, নূতন হচ্ছে একজন মেয়ে, নূতন মুক্তমনা। তো এই যে মুক্তমনা, মুক্ত দিয়ে এই মুক্ত মধ্য, নু দিয়ে এই নোনিয়া শাক, ত দিয়ে এই তুত, এবার মাথায় রাখবা। নূতন মুক্তমনা, দন্ত ন দিয়ে নোনিয়া, ত দিয়ে তুত, আর মুক্তমনা দিয়ে মুক্তমধ্য। তো মুক্তমধ্য এক্সাম্পল হচ্ছে এই 2টা। তারপর 3 নাম্বার, এগুলো সব এক প্রকোষ্ঠ বিশিষ্ট, খেয়াল করবা, এগুলো সবই এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এগুলো সব কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর দেখো 3 নাম্বার, দেখো 3 নাম্বারটা হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। প্যারাইটাল বা বহু প্রান্তীয়, 2টা এক্সাম্পল মাথায় রাখবা, একটা হচ্ছে শশা আর একটা হচ্ছে লাউ। দেখো ভাইয়া, শশা সাইন্টিফিক নেম ইজিলি মনে রাখা যায়। শশার সাইন্টিফিক নেম হচ্ছে কিউকামিস। আমি শুধু এটাই বলবো, বাকিটা জানার দরকার নেই। কিউকামিসটা আসছে কিউকাম্বার থেকে, তোমরা জানো শশাকে ইংরেজিতে বলে কিউকাম্বার থেকে, তাই এটা কিউকামটা আছে, দেখো মনে রাখা যাবে। আর লাউয়ের সাইন্টিফিক নেমটা হচ্ছে এভাবে মনে রাখবা, লেজিনারিয়া ভুলগারিস। এটার সাইন্টিফিক নেম হচ্ছে লেজিনারিয়া ভুলগারিস। এই ভুলগারিস শব্দটা নর্মালি আমরা হাইড্রাতে দেখছিলাম, তো শুধুমাত্র এখানে লাউয়ের ক্ষেত্রে আমরা ভুলগারিস শব্দটা দেখতেছি। এটা মাথায় রাখবা কিভাবে, এটা মাথায় রাখবে এভাবে, লাশের বহু প্রান্ত। এই দেখো, বহু প্রান্ত দিয়ে বোঝা যাচ্ছে বহুপ্রান্তীয়, ল দিয়ে হচ্ছে লাউ, দন্ত স দিয়ে হচ্ছে শশা। তাহলে এভাবে মনে রাখবা, লাশের বহু প্রান্ত দিয়ে বহুপ্রান্ত, ল দিয়ে লাউ, দন্ত স দিয়ে শশা। ঠিক আছে, কয়টা গেল? 3টা গেল। এক প্রকোষ্ঠের আরেকটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে ব্যাসাল বা মূলীয়। ব্যাসাল বা মূলীয়, এটার 3টা এক্সাম্পল, একটা হচ্ছে ত্রিধারা, আরেকটা হচ্ছে সূর্যমুখী, আরেকটা হচ্ছে ধান। তোমরা ত্রিধারার সাইন্টিফিক নেম ইজিলি মনে রাখবা, কারণ ত্রিধারা শুরু হয় ট্রাইড্যাক্স দিয়ে। দেখো তো ভাইয়া, ট্রাই শব্দটা অর্থ কি 3 না, তাই ত্রিধারাতে 3 পাবা, তাই এটা সাইন্টিফিক নেম মাথায় রাখা যাবে। সূর্যমুখীর সাইন্টিফিক নেম একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে হেলিয়ান্থাস। এটা মনে রাখার জন্য আমি বলতেছি, হেলিয়ান্থাস মনে রাখবা জাস্ট, ঠিক আছে। হেলিয়ান্থাসটা আসছে হিলিয়াম থেকে, মনে রাখবে এভাবে। আর আমরা জানি যে সূর্যতে মেইন উপাদান হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, মেবি হাইড্রোজেন, আচ্ছা হিলিয়ামই ধরে রাখো, হিলিয়াম থেকে মনে রাখবে হেলিয়ান্থাস, ঠিক আছে। ধানের সাইন্টিফিক তো না জানলে না, এটা তো অবশ্যই মুখস্থ থাকার কথা। অরাইজা সেটিভাম, এটা তো অবশ্যই মুখস্থ থাকার কথা। ধানের সাইন্টিফিক নেম হচ্ছে অরাইজা সেটিভা, এটা তো অবশ্যই মনে থাকার কথা। এটা মনে রাখবা কিভাবে, এটা কিভাবে মনে রাখবা,
এটা কিভাবে মনে রাখবা? এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবে এভাবে, মূলে ত্রিশুধা, মূলে ত্রিশুধা। দেখো মূল দিয়ে আসতেছে ভাইয়া মূলীয়, ত্রি দিয়ে হচ্ছে ত্রিধারা, সু দিয়ে হচ্ছে সূর্যমুখী, ধা দিয়ে হচ্ছে ধান। তাহলে দেখো মূলে ত্রিমূলীয়, ত্রি দিয়ে ত্রিধারা, সু দিয়ে সূর্যমুখী এবং ধা দিয়ে ধান। এভাবে মনে রাখতে পারো। এখন এখানে এক প্রকোষ্ঠর জায়গা লিখবা বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। বহু প্রকোষ্ঠ বিশিষ্ট মানে যেখানে অনেকগুলো প্রকোষ্ঠ থাকে, এরকম এক্সাম্পল বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। বহু প্রকোষ্ঠ বিশিষ্টর একটা এক্সাম্পল অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা মেডিকেলে আসছিল সুপারফিশিয়াল। এটা মেডিকেলে আসছিল সুপারফিশিয়াল বা গাত্রীয়। এটা মেডিকেলে আসছিল সুপারফিশিয়াল বা গাত্রীয়। দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে শাপলা, মেবি মেডিকেলে আসছিল, একটা হচ্ছে শাপলা আর একটা হচ্ছে পদ্ম। মেডিকেলে বা ভার্সিটিতে আসছিল, একটা হচ্ছে শাপলা, একটা হচ্ছে পদ্ম। সাইন্টিফিক নেম মাথায় রাখতে হবে। শাপলা সাইন্টিফিক নেম কি? শাপলার সাইন্টিফিক নেম হচ্ছে, এটা সবার মনে থাকে, নিমফিয়া, নিমফিয়া নৌসালি। এটা মনে থাকে, নিমফিয়া নৌসালি, এটা মনে থাকে শাপলা। পদ্মটাও মনে রাখতে হবে, পদ্মটা হচ্ছে নিলুম্ব, নিলুম্ব, নিলুম্ব নুসিফেরা, নিলুম্ব নুসিফেরা। দুইটা, জাস্ট দুইটা, এই দুইটা মাথায় রাখবা, শাপলা এবং নিলুম্ব নুসিফেরা। এটা কিভাবে মনে রাখবা? এটা কিভাবে মনে রাখবা সেটা হচ্ছে সুপার, সুপার শার্প, সুপার শার্প, সুপার শার্প, শার্প। সুপার দিয়ে সুপারফিশিয়াল, দন্তস্ব দিয়ে শাপলা, প দিয়ে পদ্ম। তাহলে সুপার শার্প দিয়ে কিভাবে মাথায় রাখবা? সুপার দিয়ে সুপারফিশিয়াল, দন্তস্ব তালবেশ দিয়ে শাপলা এবং প দিয়ে পদ্ম, এভাবে মাথায় রাখবা। এটা 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 ভার্সিটি বা মেডিকেল আসছিল। 2 নাম্বারে যেগুলো বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, সেটা হচ্ছে এটাও আসছিল মেবি, এপিকালটাও আসছিল মেবি, এপিকাল, এপিকাল বা শীর্ষক, এপিকাল বা শীর্ষক। এটার এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে ধনিয়া আর একটা হচ্ছে লাল পাতা। ভাইয়া ধনিয়ার সাইন্টিফিক নেম আমরা মাথায় রাখতে পারবো, কেন? এটার সাইন্টিফিক নেম হচ্ছে করিয়েন্ড্রাম। কেন মাথায় রাখতে পারবো? কারণ ধনে পাতা বা ধনিয়ার ইংরেজি নাম হচ্ছে করিয়েন্ডাম, মেবি করিয়েন্ডাস মেবি। সো এভাবে মনে রাখা যাবে সাইন্টিফিক নেম, ইংরেজি নাম যদি মনে রাখা যায়। আর লাল পাতাটা তো মাথায় রাখতে হবে এভাবে, ইউফোরবিয়া, জাস্ট এটাই মাথায় রেখো, ঠিক আছে? সব কিছু যে তোমার মাথায় থাকবে এমন কোনো কথা না, দেখা যাচ্ছে বাংলাটাও চলে আসতে পারে, জাস্ট তুমি এমনি জাস্ট পড়ে যাবা, থাকলে থাকলো না থাকলে নাই, ঠিক আছে? কোনো ব্যাপার না। কমনগুলো পড়ে যাওয়া বেশি বেশি, যেগুলো বেশি কমন। লাল পাতা তো বেশি কমন না, ধনিয়াটা কমন টাইপসের, পদ্মটা কমন টাইপসের, শাপলাটা কমন টাইপসের, যেগুলো তোমার এমনিও জানা থাকে। তুমি কখনো লাল পাতা শুনো নাই, এগুলো আনকমন একদম, এগুলো আর দিবে না, ঠিক আছে? তো এটার কীভাবে মাথায় রাখতে পারো সেটা হচ্ছে এভাবে, ধনিয়ার শীর্ষ লাল, ধনিয়ার শীর্ষ লাল, শীর্ষ দিয়ে শীর্ষক, ধনিয়া দিয়ে ধনিয়া, লাল দিয়ে লাল পাতা। তাহলে মনে রাখবা ধনিয়ার শীর্ষ লাল, ধনিয়া দিয়ে ধনিয়া। কয়জন আছে লাইভ ক্লাসে? ধনিয়া দিয়ে ধনিয়া, শীর্ষ দিয়ে শীর্ষক, লাল দিয়ে লাল পাতা, এভাবে মাথায় রাখবা। তোমরা এই 56 জন আছে, এখন বলো, তোমরা তো রেকর্ড করার জন্য বসে আছো অনেকে, আর অনেকে এখনো সিরিয়াস হচ্ছ না। তোমাদের বেশি দিন পর পরীক্ষা না, তোমাদের ইউনিভার্সিটির এক্সাম এবং মেডিকেলের এক্সাম কিন্তু বেশি দিন না, ঠিক আছে? বেশি তো না, কি বলো বেশি?
হ্যাঁ, বেশি দিন তো নাই। তো ভাইয়া কি করবো জানো, এর পরের থেকে লাইভ নিব, লাইভ নিয়ে সরাসরি ডিলিট। এর পরের ক্লাস থেকে আজকে ছাড় দিচ্ছি, যারা লাইভ ক্লাস করবে শুধু তারাই আমার সাথে থাকবে, যারা লাইভ ক্লাস করবে না তারা থাকবে না, কিছু করার নেই। বিকজ তোমরা এরকম ব্যবস্থা যদি না নেই তোমরা সিরিয়াস হবে না। অন্তত যদি এই ব্যবস্থাটা নিয়ে কয়েকজনকে যদি সিরিয়াস করতে পারি বা কয়েকজনের কে যদি রাইট ট্র্যাকে আনতে পারি, তাহলে ওই কয়েকজনের জন্য আমি কাজ করব। আর যারা ট্র্যাকে আসার কোনো ইচ্ছাই নেই তাদেরকে নিয়ে আমি কাজ করি লাভ নাই। তো শেষ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে 3 নাম্বারটা বাদ গেছে। 3 নাম্বারটা বাদ গেছে, সেটা হচ্ছে এক্সাইল বা অক্ষীয়। এটা কি মাগরিবের আজান? হ্যাঁ, এক্সাইল কয়টা বাজে দেখতো? এখানে না, আমাদের এক্সাইল বা অক্ষীয় হচ্ছে জবা, এটা মাথায় রাখবে। আচ্ছা, শেষ। অমরাবিন্যাস শেষ, খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা এখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ফল। এখান থেকে মেডিকেল আসছিল, ফলের বিভিন্ন প্রকারভেদ জানতে হবে, মেডিকেল আসছিল এখান থেকে। যেমন এক ধরনের টপিক আসছে প্রকৃত ফল, আরেকটা হচ্ছে অপ্রকৃত ফল, এখান থেকে আসছিল মেডিকেলে। একটা হচ্ছে প্রকৃত ফল আর এই জায়গা থেকে আসছিল। প্রকৃত ফল আমরা ইজিলি জানতে পারবো, সেগুলো হচ্ছে আম, জাম, এগুলো ইত্যাদি। অপ্রকৃত ফলটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপেল। তোমাদের বইয়ে যা আছে আবুল হাসান স্যারের, আচ্ছা তোমরা অনেকে বইয়ের রেফারেন্স চাও, তোমরা অবশ্যই বোটানির জন্য আবুল হাসান ফলো করবা, আবুল হাসান স্যার ফলো করবা, আর কোনো কিছু ফলো করার দরকার নেই, আবুল হাসান স্যার ফলো করবা, তাহলে হয়ে যাবে, আর ফলোর দরকার নেই। এটা পরীক্ষায় আসছিল, আসলে পরীক্ষা ছিল এরকম মেডিকেল, আমি বলতেছি নিচের কোনটি প্রকৃত ফল নয়। অপশনে ধরো আম দিল, জাম দিল, আম জাম তো প্রকৃত ফল। অপশনে আপেল দিয়ে দিল, তাহলে বলা আনসার কি হবে? প্রকৃত ফল নয়, আপেল। এটা আসছিল মেডিকেলে। সো এই ফল টপিকটা কিন্তু মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, ইনক্লুডিং অমরাবিন্যাস, ইনক্লুডিং পুষ্পপত্র বিন্যাস, মানে এস্টিভেশন। তারপর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গুচ্ছিত ফল, মানে যেগুলো গুচ্ছ আকারে থাকে। কিছু ফল গুচ্ছ আকারে থাকে, যেমন যেটা হচ্ছে আতা, স্ট্রবেরি, এগুলো জাস্ট একটু মাথায় রাখবা। তারপর একটা হচ্ছে যৌগিক ফল, সেটা হচ্ছে কাঁঠাল। যৌগিক ফলের এক্সাম্পল হচ্ছে কাঁঠাল। তারপর আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা অনেক বেশি, এটা অবশ্যই দরকার আছে, সেটা হচ্ছে বেরি ফল, খুবই ইম্পর্টেন্ট। বেরি ফল 2 ধরনের, একটা হচ্ছে কলা আর একটা হচ্ছে টমেটো। এটা মেডিকেল আসছিল, কলা বা টমেটো, এটা দরকার আছে, কলা বা টমেটো। মেডিকেল ইউনিভার্সিটি আসছিল, যেমন টমেটো অপশনে ছিল, টমেটোটা অপশনে ছিল। তাহলে টমেটো হচ্ছে বেরি ফলটা খুবই ইম্পর্টেন্ট জানার জন্য, এক্সাম্পলগুলো জানাটা ইম্পর্টেন্ট। যদি একটা বই ফলো করো, আবুল হাসান স্যার ফলো করো, তাহলে টমেটোটা, কলা টমেটো এই দুইটাই আছে। সো এই দুইটা পড়লেই চলবে, তারপর খুবই ইম্পর্টেন্ট, যেটা এমনিও তোমরা পরবর্তীতেও পাবা, সেটা হচ্ছে ক্যারিওপসিস। অ্যাকচুয়ালি ধান, আমরা পোয়েসি গোত্র বললে ধান দেখবো ক্যারিওপসিস ফল। আরেকটা এটাও পাবা, ক্যারিওপসিস ফল, ধান। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো আরেকটা এক্সাম্পল মাথায় রাখবা, ক্যাপসিউল। এগুলোর ডেফিনেশনগুলো অবশ্যই বই আছে, বই থেকে শিখবা, আমি জাস্ট এক্সাম্পলগুলো বলতেছি। ক্যাপসিউল হচ্ছে ঢেঁড়স, দুতুরা, আর এটা হচ্ছে পাট। এই 3টা মাথায় রাখবা। ক্যাপসিউল সংজ্ঞাগুলো তুমি চাইলে বই থেকে পড়ে ফেলতে পারো বুঝার জন্য। ক্যাপসিউলের পর যেটা মাথায় রাখবা,
সেটা হচ্ছে সিলিকুয়া। বলবে যে নিচের কোন ফলটি সিলিকুয়া? আনসার হবে সরিষা। আনসার হবে শুরু। এখানে প্রশ্ন কিভাবে হবে? বলবো যে নিচের কোন ফলটি গুচ্ছিত ফল, কোন ফলটি যৌগিক ফল, কোন ফলটি বেরি, কোন ফলটি ক্যারিওপসিস, এটা আমরাও পরেও পড়বা। কোন ফলটি ক্যাপসিউল, কোন ফলটি সিলিকুয়া, এগুলো আমরা পরে পড়বো। এই দুইটা আমরাও পড়বা, ক্যাপসিউল আর ক্যারিওপসিস, এই দুইটা আমরাও পরে পড়বা। কারণ ধানটা তুমি পোয়েসিতে পাবা, আর ঢেঁড়সটা এই তিনটা তুমি কোথায় পাবা? মালবেসিতে পাবা। এই ক্যারিওপসিস পাবা পোয়েসিতে, আর এই ক্যাপসিউল পাবা মালবেসিতে। এই দুইটা তুমি এমন পড়বা, এই দুইটা সবারই মনে থাকে, কিন্তু বাকিগুলো মনে থাকে না। বাকিগুলো অনেকের মনে থাকে না, এই দুইটা অনেকেরই মনে থাকে, বাকিগুলো মনে থাকে না। বাকিগুলোতে একটু জোর দিবা, ঠিক আছে? বাকিগুলোতে একটু কি দিবা? জোর দিবা। আচ্ছা, আরেকটা বলি নাই, লিগিউম। লিগিউম, লিগিউমের এক্সাম্পল হচ্ছে জাস্ট একটাই পড়বা, সেটা হচ্ছে শিম। শিম লিগিউম বোঝা যাবে, কারণ লিগিউমের ডেফিনেশন বললেই তুমি বুঝবা যে এই ফলটা দুইটা পার্টে বিভক্ত হয়। তুমি যখন শিমকে যখন এভাবে চাপ দেওয়া হয়, দুইটা পার্ট এভাবে ভাগ হয়ে যায়, দুটি কপাট বলে আর কি। তো এগুলো এক্সাম্পল বোঝা যাবে যদি ডেফিনেশনটা জানো। তারপর শিমের পর আরেকটা জাস্ট মাথায় রাখবা, আরও দুইটা, সেটা হচ্ছে সাইজোকার্প। নিচের কোন ফলটি সাইজোকার্প ধরনের? বলবে সেটা হচ্ছে ধনে। ধনে। আরেকটা হচ্ছে সরোসিস। আমার সরোসিস, সরোসিসের দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে কাঁঠাল আর একটা হচ্ছে আনারস। কাঁঠাল আর একটা হচ্ছে আনারস। এই ফলের এইগুলো একটু মনে রাখবা, তাহলে এখান থেকে যে কোনো একটা কমন পাবা। এখান থেকে যে কোনো একটা মেডিকেল এবং ইউনিভার্সিটির প্রশ্নগুলোতে কমন পাবা। আমি বলছি মেডিকেলে এই জায়গা থেকে একবার আসছিল, এই দেখো এখান থেকে আসছিল, অপ্রকৃত থেকে একবার আসছিল, আর একটা বেরি থেকে একবার আসছিল, ঠিক আছে? এবার কিন্তু চাইলে ক্যারিওপসিস থেকে দিতে পারে আর ক্যাপসিউল থেকে দিতে পারে। এবার চাইলে এই দুইটা দিতে পারে, ক্যারিওপসিস, ক্যাপসিউল, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আমাদের ফলো কিন্তু শেষ। এখন শুধু আমাদের দুইটা জিনিসই আছে, তারপর আমাদের ক্লাসটা শেষ হবে। একটা হচ্ছে পোয়েসি গোত্রের, তোমরা জানো পোয়েসি গোত্রকে একবীজপত্রী উদ্ভিদ করতে বলে। পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এবার মাথায় রাখবা, স্পাইক করলে টেকনিকটা এভাবে, সবাইকে কেন পাগলের মতো লাগে? স্পাইক দিয়ে হচ্ছে এদের পুষ্প বিন্যাস হচ্ছে স্পাইকলেট পুষ্পবিন্যাস। আচ্ছা, এটা দেখার পর আরেকটা জিনিস মনে গেছে, যেটা আমি বাদ দিছি হয়তো। স্পাইকলেট পুষ্পবিন্যাস, একটা জিনিস বাদ দিয়েছিল, মনে পড়ছে। আচ্ছা, এটা বলবো, স্পাইকলেট পুষ্পবিন্যাস, ঠিক আছে? স্পাইক দিয়ে কি হবে? স্পাইকলেট পুষ্পবিন্যাস। ক দিয়ে হবে ক্যারিওপসিস ফল। দেখো একটু আগেই লিখছিলাম ক্যারিওপসিস ফল, একটু আগেই কিন্তু আমরা লিখছিলাম ক্যারিওপসিস ফল কার? পোয়েসি গোত্রের, মানে ধানের। সবাইকে দিয়ে হবে সর্বমুখ পরাগধানী, এটাও কিন্তু আমি আগে লিখে দিয়েছিলাম, সর্বমুখ পরাগধানী। বৈশিষ্ট্য অবশ্যই জানতে হবে। কেন দিয়ে হচ্ছে কাণ্ড নলাকার ও ফাঁপা। পাগল দিয়ে হবে পালকের ন্যায় গর্ভমুণ্ড। মনে রাখবা, ওদের গর্ভমুণ্ড কিন্তু দুইটা। পালকের ন্যায় গর্ভমুণ্ড কয়টা? দুইটা। আচ্ছা, এখানে লিখবো যে গর্ভমুণ্ড কয়টা? দুইটা। পালকের ন্যায় গর্ভমুণ্ড কয়টা? দুইটা। ওকে, মত দিয়ে কি হবে? মত দিয়ে হবে মূলীয় অমরাবিন্যাস। দেখো খুবই ইম্পর্টেন্ট, যে বলবে যে পোয়েসি গোত্রের অমরাবিন্যাস কোন ধরনের, বা বলবে ধানের অমরাবিন্যাস কোন ধরনের, তাহলে আনসার হবে কি? মূলীয় অমরাবিন্যাস। একটু আগে আমরা অমরাবিন্যাস লিখে দিয়েছিলাম, তাহলে মূলীয় অমরাবিন্যাসের এক্সাম্পলে কিন্তু আমরা ধান ইউজ করছিলাম। লাগে দিয়ে হবে লিকুইড বিশিষ্ট পাতা। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা হচ্ছে পাতাগুলো কীরকম? লিগিউল বিশিষ্ট
পাতা, লিগুইল বিশিষ্ট পাতা, এটাই মাথায় রাখবা। এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবে, এগুলো হচ্ছে পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। এগুলো মেডিকেলে আসতে পারে, যে বলবে যে নিচের কোন বৈশিষ্ট্যটি পোয়েসির নয়, নিচের কোন বৈশিষ্ট্যটি কার নয়, পোয়েসির নয়, এভাবে বলবে। তাহলে এটার বাইরে যা হবে ওইটাই পোয়েসি নয়। তারপর এখানে পোয়েসিটাকে আমরা একবীজপত্রী উদ্ভিদের গোত্র বলি। পোয়েসিটা হচ্ছে কি, একবীজপত্রী উদ্ভিদের গোত্র। তাই তোমাকে একবীজপত্রী উদ্ভিদেরও শনাক্ত বৈশিষ্ট্য জানতে হবে। যেমন কি কি একবীজপত্রী উদ্ভিদের শনাক্ত বৈশিষ্ট্য কি কি, যেমন এদের মূল, যেমন পোয়েসিটা একবীজপত্রী, কিন্তু এদের মূলগুলো হচ্ছে গুচ্ছমূল, খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু আগেই পড়াইছি। এদের মূলগুলো গুচ্ছমূল। তারপর এদের পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল, পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। তারপর এদের ফুলগুলা, পুষ্পগুলো হচ্ছে ট্রাইমেরাস, হুইচ ইজ ইম্পর্টেন্ট। ট্রাইমেরাস শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে এদের ফুলের যে বৃতি আছে, পাপড়ি আছে, এগুলো 3 অথবা 3-এর গুণিতক হিসেবে থাকে। 3 গুণা 6, 6টা, 3 3 9, 9টা, এভাবে থাকে। তাই ট্রাই মানে 3। তারপর এদের বীজপত্র কয়টা, বীজপত্র একটি। এদের বীজপত্র কয়টি, বীজপত্র কয়টি, একটি। এবং এখানে মাথায় রাখবা বীজপত্র যে একটি, এই বীজপত্রের অবস্থান থাকে, ভালোভাবে খেয়াল করবা, বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়। লাইনটা ইম্পর্টেন্ট, বিকজ তুমি যখন দ্বিবীজপত্রী পড়বা এই লাইনটা তখন উল্টা হয়ে যাবে, কারণ একবীজপত্রী দ্বিবীজপত্রীর উল্টা। একবীজপত্রীতে যেহেতু বীজপত্র অবস্থান শীর্ষে, তখন দ্বিবীজপত্রীতে হবে বীজপত্রের অবস্থান পার্শ্বীয়। এবং ভ্রূণমুকুল যেখানে পার্শ্বীয় আছে, ভ্রূণমুকুল তখন হয়ে যাবে শীর্ষ। সো এরকম পার্থক্য পড়তে হবে, তাহলে তুমি যখন বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবে তখন তুমি বুঝবা না অ্যাকচুয়ালি আনসারটা কি। কোথায়, সমস্যা নেই। তারপর এটা লিখো, আর লিখা দাও না, পত্রমূল কাণ্ডবেষ্টক। এটা লিখো পত্রমূল কাণ্ডবেষ্টক। এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি এই জন্যই লিখে দিচ্ছি। এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট এই জন্য লিখে দিচ্ছি, কারণ এগুলা মেডিকেলের কোয়েশ্চেনে বেশি হয়। এগুলো মেডিকেলের কোয়েশ্চেনে কি হয়, বেশি হয় বৈশিষ্ট্য সবসময় মেডিকেলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বৈশিষ্ট্য সবসময় মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখো আমরা কি মাথায় রাখবো, সেটা হচ্ছে পোয়েসি গোত্রের উদাহরণ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ উইথ বৈজ্ঞানিক নাম। আমি বৈজ্ঞানিক নামগুলো লিখে দিব না, বৈজ্ঞানিক নামগুলো বইয়ে আছে। ঠিক আছে, উদাহরণগুলো একটা টেকনিকের সাহায্যে মাথায় রাখবা। আমি বৈজ্ঞানিক নামগুলো লিখে দিব না, কারণ লিখে দিই তাড়াতাড়ি বইয়ে যখন আছে। যখন তুমি জাস্ট এই টেকনিকটা মাথায় রাখবা, যখন নলের বাঁশি ভাসে, ধনী লিমন ঝাড়ু দেয়, ধনী লিমন ঝাড়ু দেয়। যখন দিয়ে হবে জব, নল দিয়ে হবে নলখাগড়া। এগুলা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশি আসে। বাঁশি দিয়ে তো বোঝাই যাচ্ছে বাঁশ তৈরি হয় বাঁশি দিয়ে। ভাসে হচ্ছে ভুট্টা। দনি দিয়ে ধান, লিমন দিয়ে লেমন ঘাস, লিমন দিয়ে কি লেমন ঘাস, ঝাড়ু দিয়ে ঝাড়ু ঘাস, দেয় দিয়ে হচ্ছে দুর্বা ঘাস। মানে পোয়েসি গোত্র হচ্ছে ঘাস গোত্র, মূলত ঘাস গোত্র বলে। দেখো কয়টা ঘাস, দুর্বা ঘাস, ঝাড়ু ঘাস, লেমন ঘাস, তারপর ধান, আবার ভুট্টা, ভাস, নলখাগড়া, জব, এগুলো সবগুলাই পোয়েসি গোত্র উদাহরণ, এগুলো পরীক্ষায় আসে। এমনকি সাইন্টিফিক নেম যদি একটু বেশি হার্ড করতে চায় তখন সাইন্টিফিক নেম দিয়ে দিবে। সাইন্টিফিক নেমগুলো জাস্ট পড়ে যাওয়া মনে থাকবে, কয়েকটার এমনও তোমার মুখস্থ হয়ে যাবে পড়তে পড়তে। তুমি একটা পড়তে পারো, ভুট্টারটা পড়তে পারো, ঠিক আছে, তুমি জবেরটা পড়তে পারো, ধানটা তো এমনি মুখস্থ আছে। হ্যাঁ, এগুলো একটু জাস্ট পড়তে পারো। ওকে, আচ্ছা, শেষ, পোয়েসি গোত্র শেষ। এখন দেখো পোয়েসি গোত্র আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
আমি এটা মুছে দিচ্ছি, তোমরা অবশ্য নোট প্রোভাইড করা হবে, তোমরা তো লিখবাই অবশ্য, বা তোমাদের কাজ হচ্ছে না লিখতে পারলে তুমি স্ক্রিনশট প্রথমেই একটা স্ক্রিনশট মারি রাখবা। স্ক্রিনশট মারি রাখলে তুমি পরে ওখান থেকে দেখে দেখে লিখতে পারবা। ঠিক আছে, এখন জাস্ট এভাবে মাথায় রাখবা, সেটা হচ্ছে এভাবে জাস্ট মাথায় রাখবা। সেটা হচ্ছে এটা জাস্ট একটু লিখে রাখো, ধানের পুষ্প সংকেতটা মাথায় রাখবা। ধানের, এটা আমি লিখে দিচ্ছি না, বই আছে, ধানের পুষ্প সংকেতটা মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখতে, ডায়াগ্রাম আমি লিখে দিচ্ছি, এটা মাথায় রাখবা। ডায়াগ্রামটা আসবে না, বাট এই ডায়াগ্রাম রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে। এই ডায়াগ্রাম যেমন এইখানে একটা গ্লুম থাকে, এই জায়গায় একটা গ্লুম থাকে, তোমরা দেখবা এটাকে বলা হয় স্পাইকলেট। আমি এই টপিকটা, আচ্ছা এই টপিকটা পড়াই নাই না, পড়াইতে হবে। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে স্পাইকলেট, এটাকে এইটা আর এইটাকে বলা হয় শূন্য গ্লুম। কি বলা হয়? শূন্য গ্লুম। এটা হচ্ছে শূন্য গ্লুম 1, এটা হচ্ছে শূন্য গ্লুম 2। বেশি ছোট আঁকছে এটা। তারপর এই জায়গায় আরেকটা গ্লুম থাকে, এই জায়গায় আরেকটা গ্লুম থাকে, এই গ্লুমের উপর ফুল থাকে। আমি ফুলটা আঁকতেছি, একটু দেখো। এই দেখো পালকের ন্যায় গর্ভমুণ্ড, এগুলো হচ্ছে তোমার স্ত্রী কেশর, এগুলো হচ্ছে তোমার স্ত্রী কেশর, আর এগুলো হচ্ছে তোমার পুংকেশর। আর এই যেটা এটাকে বলা হয়, আমি একটু আগে বলছিলাম দেখো এর আগেই, লোডিকিউল বা পুষ্পপুট। মনে করে দেখো, আমি পুষ্পপুটের সংজ্ঞা তোমাদেরকে আমি বলছিলাম, লোডিকিউল বা পুষ্পপুট। এদিক দিয়ে আরেকটা গ্লুম থাকে, এই গ্লুমগুলো দরকার একটু জানা দরকার। এই গ্লুম যেটা, এটাকে বলা হয় ল্যামা বা মঞ্জুরি পত্র। একটু মনে রাখবা, ল্যামা বা অঞ্জুরি পত্র, বা কি বলা যায়, বা পুষ্পগ্লুম, আচ্ছা এই শূন্য গ্লুমের আরেক নাম হচ্ছে অপুষ্পগ্লুম। শূন্য গ্লুমের আরেক নাম হচ্ছে অপুষ্পগ্লুম, যেহেতু এগুলাতে পুষ্প থাকে না। দেখো এই গ্লুমটাতে পুষ্প আছে, তাই এটাকে পুষ্পগ্লুম বলে। আর এদিকে দেখো ল্যামার বিপরীত দিকে যেটা থাকে, এটাকে বলা হয় প্যালিয়া। যেহেতু এটা ল্যামার উপরে থাকে, তাই এটার নাম মঞ্জুরিপত্র না হয়ে হবে উপমঞ্জুরিপত্র। যেরকম আমরা পৃথিবীকে যদি গ্রহ বলি, তাহলে চাঁদকে বলবো উপগ্রহ। ঠিক সেমভাবে এটাকে যদি আমরা ল্যামা মঞ্জুরিপত্র বলি, তাহলে এটা হবে উপমঞ্জুরিপত্র, লাইক পৃথিবী অ্যান্ড চাঁদ। তো অনেক সময় প্রশ্নে এরকম আসবে, ল্যামা এবং প্যালিয়া কোথায় দেখা যায়? ল্যামা এবং প্যালিয়া কোথায় দেখা যায়? পোয়েসিতে। পোয়েসি মানে কি? ধানে দেখা যায়। একটা এক্সাম্পল হচ্ছে কি, ধানে দেখা যায়। আর এই ধরনের পুষ্পবিন্যাসকে বলা হয় স্পাইকলেট পুষ্পবিন্যাস। আমি এই টপিকটা একটু মিস করছি, আমি তোমাদেরকে এই টপিকটা লিখে দিচ্ছি। তার মানে তুমি লোডিকিউল বলো, বা ল্যামা বলো, বা প্যালিয়া বলো, বা অপুষ্পগুণ বলো, এগুলো কোথায় পাবা? পোয়েসিতে পাবা, মানে ধানে পাবা। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। এখন দেখো একটা জিনিস, দেখো সেটা হচ্ছে, এই টপিকটা আমি বাদ দিয়েছি কারণ এই টপিকটা থেকেও কিন্তু ভার্সিটিতে বিশেষ করে প্রশ্ন আসছিল। আমি একটু দেখাচ্ছি। এই টপিকটা তোমাদের বইয়ে অবশ্য আছে, আমি লিখতে ভুলে গেছি। সেটা হচ্ছে ভার্সিটিতে আসছিল, সেটা হচ্ছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি নামক টপিকটা। এই পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি মানে বোঝাতে হচ্ছে পুষ্পের বিন্যাস, ফুল কিভাবে সাজানো থাকে, এটাই হচ্ছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি মানে কি? ফুল কিভাবে সাজানো থাকে। ফুল দুইভাবে সাজানো থাকতে পারে, একটা হচ্ছে রেসিমস, ইংরেজি বাংলা তোমরা জানতে হবে, বা অনিয়ত বর্ধনশীল। আরেকটা হচ্ছে সাইমস বা নিয়ত বর্ধনশীল। বাংলা ইংরেজি দোনোটাই জানতে হবে, কারণ পরীক্ষায় দোনোভাবে আসবে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সাইমসের তুলনায় রেসিমস বেশি গুরুত্বপূর্ণ, কেননা রেসিমসের 4 ধরনের আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি? একটা হচ্ছে রেসিমস, নাম দেখে বোঝা যায় রেসিম।
আরেকটা হচ্ছে স্পাইকলেট, একটু আগেই আমরা স্পাইকলেটের কথা বলছি, আমি স্পাইকলেট যখন পড়েছি তাই মনে পড়ছে। আরেকটা হচ্ছে স্পাইক, আর আরেকটা হচ্ছে ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি। এই ক্যাপিচুলাম টপিক থেকে কিন্তু ইউনিভার্সিটিতে আসছিল একবার, ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি, এগুলোর কি মনে রাখতে হবে জানো তো? পরীক্ষা আসলে এক্সাম্পল আসবে, যেমন স্পাইকের রেসিমোর এক্সাম্পল কি? রেসিমোর এক্সাম্পল হচ্ছে সরিষা। স্পাইকলেটের এক্সাম্পল কি আমাকে বলতে হবে? না, এটা কোথায় থাকবে? ধানেই থাকবে। ধান মানে কি? পয়েসি। স্পাইকের এক্সাম্পল কি জানো? রজনীগন্ধা। আর ক্যাপিচুলামের এক্সাম্পল হচ্ছে গাঁদা, সূর্যমুখী। আমি বলি এগুলোর ফিগারগুলো দেখবে একটু, হ্যাঁ, ফিগার এবং ডেফিনেশনগুলো দেবে, তাহলে বুঝবা। গাঁদা ফুল দেখছো কখনো? গাঁদা ফুল হচ্ছে এরকম গোল গোল, বা সূর্যমুখী এরকম গোল গোল, অনেকটা মাথার মতো। সূর্যমুখী দেখলেই তো মনে হয় কারেক্টটা মাথা বসা দিছে। তো এই সূর্যমুখী, ক্যাপিচুলাম শব্দটার অর্থ মাথা। শির শব্দটার অর্থ কি? মাথা। শির শব্দটার অর্থ কি? মারা। বলো না শিরশ্ছেদ করো, শিরশ্ছেদ করে মানে মাথা কাটো, শির মানে মাথা। তাহলে এই গাঁদা ফুল দেখো বা সূর্যমুখী দেখবে একদম মাথার মতো, মনে হয় কোথায় একটা মাথা বসে দিছে। রজনীগন্ধা বা স্পাইক ফুল তো অনেকটা চুলের মতো খাড়া, রজনীগন্ধা দেখবা চুলের মতো খাড়া, স্পাইকও কিন্তু খাড়া। আর স্পাইকলেট হচ্ছে ধান, আর রেসিম হচ্ছে সরিষা। এভাবে মাথায় রাখবা, ঠিক আছে? এভাবে কি রাখবা? মাথায় রাখবা। এই টাপটা খুব বুঝবো। আর হচ্ছে সাইমোসটা আমি মাথায় রাখি নাই। সাইমোসের এক্সাম্পল হচ্ছে জবা, জাস্ট এটা মাথায় রাখবা। সাইমোস হচ্ছে জবা, জাস্ট এটা মাথায় রাখবা। সাইমোস হচ্ছে জবা, জাস্ট এটা মাথায় রাখবা। জবা পুষ্পমঞ্জরি কোন ধরনের? আনসার হবে সাইমোস, বা সাইমোস কোন নিচের কোন ধরনের পুষ্পমঞ্জরি? এটা হচ্ছে জবা। আর এই চারটা বেশি হট, এই চারটা গুরুত্বপূর্ণ। দেখো লাস্ট টপিক, সেটা হচ্ছে লাস্ট টপিক হচ্ছে একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে মালভেসি। মালভেসি বা এদিকে লিখবা দ্বিবীজপত্রী। তোমরা এখান থেকে দুইটা টপিক একটু বই থেকে পড়ে নিবা। সেটা হচ্ছে দ্বিবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য। ডাবল স্টার ট্রিপল স্টার দিচ্ছি না, না পড়লে প্রশ্ন মিস। শনাক্তকারী বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর আলাদা করে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এটা একটু পড়ে নিবা। আর এটা হচ্ছে মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য। এই দুইটা ট্রিপল স্টার আমি দিয়ে রাখছি, না বললে মিস। শনাক্তকারী বৈশিষ্ট্য এই দুইটা বই থেকে একটু পড়ে নিবা, কারণ এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু কখনো পোয়েসি বা একবীজপত্রী উদ্ভিদের সাথে মিলবে না। দ্বিবীজপত্রীটা ইজিলি মনে রাখা যায়, কারণ এটা একবীজপত্রীর উল্টা। আর মালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্য মাস্ট পড়তে হবে, কারণ ওখানে বৈশিষ্ট্যগুলো এক একটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, না মনে রাখলে শেষ। এখন যেটা মনে রাখবা সেটা হচ্ছে উদাহরণ উইথ সাইন্টিফিক নেম। এটাই লাস্ট টপিক, উদাহরণ উইথ সাইন্টিফিক নেম, এটাই লাস্ট টপিক। তারপর তোমরা চলে যাও। উদাহরণটা অবশ্য টেকনিক দিয়ে মনে রাখবা। সেটা হচ্ছে ঢের কাজ থাকলেও মেসওয়াক করো, ঢের কাজ থাকলেও মেসওয়াক করো, এটা দিয়ে মাথায় রাখবা। ঢের দিয়ে হচ্ছে ঢেঁড়স, ক দিয়ে হচ্ছে আর বর্গের জ, ক দিয়ে হচ্ছে কার্পাস তুলা সাইন্টিফিক নেম মনে রাখবা। জ দিয়ে হচ্ছে জবা। থাকলেও দিয়ে হচ্ছে আমরা কোথায় থাকি? স্থলে থাকির থ হচ্ছে স্থলপদ্ম। আমরা কোথায় থাকি? স্থলে থাকি। থাকির হচ্ছে থ দিয়ে স্থলপদ্ম। মেসওয়াক দিয়ে হচ্ছে মেস্তা পাট, আর কর দিয়ে হচ্ছে কেনাফ পাট। ক দিয়ে হচ্ছে কি? কেনাফ পাট। এগুলার এক্সাম্পল অবশ্য মনে রাখতে হবে। মনে রাখবা ঢেঁড়সটা হচ্ছে বহুমূত্র রোগের উপকারে আসে। যা দেখে দিচ্ছি এগুলোই পড়বো, আর কিছু বলার দরকার নেই। এটা পরীক্ষা আসতে পারে। ঢেঁড়স বহুমূত্র রোগের উপকারে আসে। কার্পাস তুলা দিয়ে কি হয় রে? হয় আমরা চিকিৎসা ক্ষেত্রে তুলা ইউজ করি, অথবা বালিশ টালিশ এগুলো বক্কর। জবাটা মনে রাখবা। জবা দিয়ে কি করা হয়? জবা দিয়ে একটা অসুখ আমাশয় ও অর্শ রোগের চিকিৎসা হিসেবে ইউজ হয়। আমাশয়
ও অর্শরোগের চিকিৎসা হিসেবে ইউজ হয়। আর তেমন পড়ার দরকার নেই। আমাশয় ও অর্শরোগের চিকিৎসা, এখান থেকে আর কিছু জানার দরকার নাই, মানে কোনটা কি কাজ করে, জাস্ট এই দুইটা কাজ যা মনে রাখবা আর এই উদাহরণগুলো মনে রাখবা। তো আমাদের আজকের নগ্নবীজি বা আবৃতবীজির এই চ্যাপ্টারটা শেষ। আর আমরা এই আজকে দুইটা চ্যাপ্টার শেষ করছি, আজকে পুরো চ্যাপ্টারটা শেষ করে দিছি। তো এই চ্যাপ্টার শেষের মাধ্যমে আমরা পুরো নগ্নবীজি বা আবৃতবীজি উদ্ভিদটা শেষ করে ফেলছি। তো তোমরা নেক্সট ক্লাস কি করবা? নেক্সট ক্লাসে আমরা মানে এর পরের দিন হবে পরীক্ষা, এর পরের দিনই হবে পরীক্ষা। আজকে শিখে ফেলতে হবে, আজকেই তোমরা নগ্নবীজি আবৃতবীজির উপর প্রিপারেশন নেওয়া শুরু করবা। আবৃত হবে নগ্নবীজির উপর প্রিপারেশন নেওয়া শেষে আমরা মানে আগামীকালই বিকাল 4:30টায় পরীক্ষা নিব, ঠিক আছে? তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকো, যা বলছি তা পড়লেই এনাফ, মানে পরীক্ষা ভালো করতে পারবা। সো সবাই সুস্থ থাকো, ওকে? ভাইয়া আবার শেষ করে আসলাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, গুড বাই।